ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করি। সবাই ভালো আছেন, তাই না? জুমে মাত্র ওই যে 100 লোক ঢুকতে পারবে, বুঝছেন? এর বেশি ঢুকতে পারবে না। তো যারা মানে জুমটা ঠিক করতে পারেনি, আল্লাহ ফোন ধরেন না, যার কাছ থেকে আইডি কিনি আর কি। তো এই জন্য একটু ফেসবুক লাইভে ঢোকেন, দু একের ভিতরে ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ, বুঝছেন? ফেসবুক স্টুডেন্টদের ফেসবুক লাইভ গ্রুপ, যেটা মানে আপনারা যে গ্রুপ থেকে ভিডিও দেখেন, পরবর্তীতে ক্লাস মিস হলে ওইখানে সবাই ঢোকেন, ঠিক আছে? আর যারা জুমে ঢুকছেন তারা তো ভালো ভাগ্যবান, ঢুকে গেছেন, সমস্যা নাই। আবার এটা কাটি হয়ে যাবেন, এই যে এটা আছে অনেকেই তো আছে, দেখি এই যে উম, নাজমুল যশোর, তারপর আছে জ্যোৎস্না আক্তার আছে, হৃদয় নরসিংদী আছে। সবাই ভালো আছেন, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি, ঠিক আছে? শুরু করি, আল্লাহ ভরসা। কথা কি লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যায়? কথা কি লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যায়? এই যে ফেসবুকে যারা আছেন, এরা কি শুনতে পারেন? শোনা যাচ্ছে, তাই না? চলতেছে আর কি। ঠিক আছে, আমরা শুরু করি। Recording in progress. Recording stopped. এইটা সাইফুল আছেন? সাইফুল, সাইফুল নাই ক্লাসে? আচ্ছা, সমস্যা নাই, রেকর্ড করার দরকার নাই। রেকর্ড তো এই যে ফেসবুকে লাইভই হচ্ছে, ওটা ওটা স্টুডেন্টদের ফেসবুক গ্রুপে দিয়ে দেবানি, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়াশোনার প্রতি ইনশাল্লাহ আরো পূর্ণ মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুরা, আজকে আমরা পড়ব হচ্ছে রাজ সাক্ষীর, ওখান থেকে পড়ার চেষ্টা করব।
আর মূলত আমি আপনাদেরকে একটা জিনিস আগেই বলে দিছি, সেটা হচ্ছে কার্যবিধি আইন যেখান থেকে কোর্শন মূলত আসে সেগুলো পড়া হয়ে গেছে, ঠিক আছে। এখন অল্প কিছু ধারা আছে, এইগুলো পড়বো, সাথে দণ্ডবিধি আইন পড়বো। আমরা গতকাল রেস্টে ছিলাম, আজকে আমরা ক্লাস নিচ্ছি। তো আমরা একটু রিভিশন দেই। চারি রাকের কতে বলতেছি অ্যাডভোকেট, কয়ের ক অ্যাটর্নি জেনারেল, চারি রাকের খ জামিনযোগ্য জামিনের অযোগ্য, চারি রাকের গতে অভিযোগ, চারি রাকের জতে নালিশ, চারি রাকের টতে অনুসন্ধান, চারি রাকের ঠতে তদন্ত, চারি রাকের সতে আমলযোগ্য অপরাধ, চারি রাকের ঢাকার ডতে আমলের অযোগ্য অপরাধ, চারি রাকের ততে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চারি রাকের ধতে হচ্ছে থানা, 42-এ জনসাধারণ এবং হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট, পুলিশ, ম্যাজিস্ট্রেটকে জনসাধারণ, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে সহায়তা করবে। আর 45-এ গ্রামে চেয়ারম্যান মেম্বার চৌকিদার দফাদার অপরাধের তথ্য দিয়ে সহায়তা করবে, যদি না দেয় দণ্ডবিধির 176 ধারা মোতাবেক তারা অপরাধ করছে বলে গণ্য হবে। এই আইনের পঞ্চম অধ্যায় 46 থেকে 67 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রেপ্তার বিষয়ে আলোচনা করছে। 46-এ গ্রেপ্তারের সংজ্ঞা, 47-এ অনুমতি নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার, 48-এ অনুমতি না দিলে দরজা জানলা ভাঙ্গে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার করতে হবে, 49 দরজা জানলা ভাঙ্গে আপনি বেরিয়ে আসতে পারবেন, 50 অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, 51-তে আটক ব্যক্তির দেহ তল্লাশি, 52-তে মহিলার দেহ তল্লাশি, 53-তে আপত্তিকর অস্ত্র পাওয়া গেলে তখনকার কার্যপদ্ধতি কি হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে পুলিশ অফিসার আসামি গ্রেপ্তার করার পরে যদি টাকা খেয়ে আসামিরে ছাড়ি দেয়, সেক্ষেত্রে দণ্ডবিধি আইনের 212 ধারা মোতাবেক সে অপরাধ 213 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে, এবং যে ব্যক্তি টাকা দেবে সে 214-তে অপরাধ করছে বলে গণ্য হবে। হর হামেশা যাচাই বাছাই না করে কোনো আসামিরে গ্রেপ্তার করলে 220-এ পুলিশ অফিসার অপরাধী, গ্রেপ্তারযোগ্য ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার না করলে দণ্ডবিধির 221-এ অপরাধী, পরোয়ানাভুক্ত বা দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ গ্রেপ্তার না করলে 222-এ অপরাধী। গ্রেপ্তার করছেন, ভালো কথা, পুলিশের কাছ থেকে আসামি যদি পলায় চলে যায়, অর্থাৎ পুলিশের দায়িত্ব কর্তব্য অবহেলা হয়, পুলিশ দণ্ডবিধির 223-এ অপরাধ করছে বলেই গণ্য হবে। এরপরে কোনো আসামি যদি পুলিশের গ্রেপ্তার কালে বাধা দেয় বা পলায়ন করে বা পলায়নের চেষ্টা করে, ওই আসামি দণ্ডবিধির 224-এ অপরাধ করছে বলে গণ্য হবে। আসামি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আপনার গ্রেপ্তারে বাধা দান করে, সেক্ষেত্রে দণ্ডবিধির 225-এ অপরাধ করছে বলে গণ্য হবে। সুতরাং এই দণ্ডবিধির ধারাগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। 54 ধারায় পুলিশ অফিসার কর্তৃক 9টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 55-তে আছে থানার ওসি থানা এলাকায় 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 56-তে অধস্তন অফিসার দ্বারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 57-তে আমলের অযোগ্য অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 59 ধারা জনসাধারণ কর্তৃক 2টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, পুলিশের নিকট হাজির করবে, পুলিশ 54 ধারায় গ্রেপ্তার করে 57 ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। 61-তে পুলিশ অফিসার 24 ঘন্টার বেশি কোনো ব্যক্তিকে হেফাজতে রাখতে পারবে না বা আটক রাখতে পারবে না। এরপর আছে 66 ধারা মোতাবেক পুলিশ হেফাজত থেকে পলায়ন করলে পুনরায় গ্রেপ্তার করা যাবে। 67-তে পুলিশ হেফাজত থেকে পলায়ন করলে 66 গ্রেপ্তার করার ক্ষেত্রে কার্যবিধি কত 47, 48, 49 ধারার পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। এরপর আছে 68 থেকে 74 হচ্ছে আপনার সমন, এরপরে হচ্ছে আপনার 75 থেকে 87 হচ্ছে আপনার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আলোচনা করছে, 87-তে হুলিয়া, 88-তে হচ্ছে আপনার কোরক, 89-তে কোরককৃত সম্পত্তি প্রত্যার্পণের নিয়ম, 90-তে সমনের অতিরিক্ত পরোয়ানা কিভাবে জারি করতে হয়, 93-এর কতে বাংলাদেশের বাইরে কিভাবে সমন জারি করবেন, 93-এর খতে বলতেছে বাংলাদেশের বাইরে কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন, 93-এর গতে বলতেছে বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে আসলে কিভাবে সেটা তামিল করতে হবে, 94-তে হচ্ছে কোনো দলিল দাখিল করার জন্য থানার ওসি এবং আদালত সমন দিতে পারে। আর 96, 97 তল্লাশি পরোয়ানার সংজ্ঞা দিয়েছে। 98-তে চোরাই মাল, জাল দলিল, নকল সিল, নকল দলিল উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আর 99-এর কতে অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করলে আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। 100 ধারায় অবৈধভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। এরপরে 106-7 শান্তি রক্ষার মুসলেখা, 108-9-10 সদাশ্রমের মুসলেখা, 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য মৌখিক নির্দেশ, 128 বেসামরিক শক্তির সাহায্যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে, 129 আছে সামরিক শক্তি তলব করা যাবে, 130 আছে সামরিক বাহিনীর অফিসারের দায়িত্ব কর্তব্য, 131 সামরিক বাহিনীর অফিসারের ক্ষমতা, 132-এ যে সকল ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না। এই আইনের হচ্ছে আপনার 144 ধারায় জরুরি আদেশ, 145 থেকে 148 ধারা পর্যন্ত আলোচনা করছে। স্থাবর সম্পত্তি নিয়ে কোনো কলহ বা বিরোধ দেখা দিলে ম্যাজিস্ট্রেটের ভূমিকা কি, 145 থেকে 148। এই আইনের
আপনার 149 থেকে 153 ধারা পর্যন্ত পুলিশের প্রতিরোধমূলক কাজ, অর্থাৎ প্রিভেনশন অ্যাকশন অফ পুলিশ, ঠিক আছে কিনা। 149-এ প্রত্যেকটা আমলযোগ্য অপরাধ পুলিশ অফিসার প্রতিরোধের নিবারণের চেষ্টা করবে। এরপরে আছে আপনার 150 ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। 151-তে আমলযোগ্য অপরাধ যারা করবে, এরূপ ষড়যন্ত্র করে এমন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। আর 152-তে হচ্ছে সরকারি সম্পত্তির ক্ষতি রক্ষা করে পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। আর 153-তে আছে থানা এলাকায় অবৈধ বাটখারা যারা মানে মাপে যারা কম দেয়, ঠিক আছে কিনা, এদেরকে থানার ওসি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের পুলিশের পদোন্নতি পরীক্ষার মেরুদণ্ড, একেবারে হৃৎপিণ্ড, রক্ত মানে ফুসফুস, সেটা হচ্ছে কার্যবিধি আইনের 14 অধ্যায়। অর্থাৎ পুলিশের পদোন্নতি পরীক্ষায় এইখান থেকে 100% প্রশ্ন প্রত্যেক বছর থাকে। অর্থাৎ তুমি পরীক্ষা দেবা, যদি তুমি 14 অধ্যায় ভালো করে না বোঝো তাহলে পুলিশের পরীক্ষা দেওয়া যাবে না। সেটা হচ্ছে 154 থেকে 176, অর্থাৎ পুলিশের তদন্ত সংশ্লিষ্ট বিষয় এবং চার্জশিট, তারপরে কেস ডায়েরি, তারপরে আছে ফাইনাল রিপোর্ট, অপমৃত্যু এবং শ্রোথাল, এগুলো সবসময় আমাদের পরীক্ষায় আসে। 154-তে পুলিশ অফিসার মামলা রেকর্ড করবে। আর 155-তে ধর্তব্য অপরাধ তদন্তের পদ্ধতি, 156-তে ধর্তব্য অপরাধ তদন্তের ক্ষমতা পুলিশের, 157-তে কোন কোন ক্ষেত্রে পুলিশ তদন্ত থেকে বিরত থাকবে, 160-এ সাক্ষীদেরকে লিখিত সমন দ্বারা তলব করবে, 161-তে সাক্ষী জবানবন্দি রেকর্ড করবে, 162-তে এইরূপ জবানবন্দির ব্যবহার কি, আর 163-তে হচ্ছে কোনো প্রকার সাক্ষীকে ভয়ভীতি প্রলোভন প্রতিশ্রুতি দেখানো যাবে না, 164-তে কোন কোন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করবে, 165-তে পুলিশ অফিসার থানার ওসি নিজ থানা এলাকায় মামলা সংশ্লিষ্ট দ্রব্য বস্তু আলামত বিনা পরোয়ানায় তল্লাশি করবে। অধস্তন ধারা এই জিনিসটা করানো যাবে। 166-তে অপর থানা এলাকায় ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে এমন পুলিশ অফিসারের মাধ্যমে তল্লাশি কার্যক্রম আপনাকে চালাতে হবে। এরপরে আপনাকে বলতেছে যে আপনার 167-তে আছে পুলিশ রিমান্ড সম্পর্কে আলোচনা করছে। আর 168-তে পুলিশ যে তদন্ত করবে তদন্তের ফলাফল ওসিকে অবগত করতে হবে। 169-এ সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত থাকলে মুসলেকে নিয়ে পুলিশ ছাড়িয়ে দিতে পারবে। 170-এ সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত থাকলে আদালতে প্রেরণ করতে হবে। 171-এ সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের উপর বর্তাবে, তবে কোনো সাক্ষীকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, যাইতে বাধ্য করতে পারবে না, এটা মনে রাখবেন। আর 172 ধারায় বলতেছে কেস ডায়েরি, এবং কেস ডায়েরি আদালতে বিশেষ ভূমিকা পালন করে। কেস ডায়েরি বিজ্ঞ আদালত তলব করতে পারে, তবে কোনো মামলা সাক্ষ্য প্রমাণ হিসেবে এটা ব্যবহার করা যাবে না। কিভাবে পুলিশ তদন্ত করছে এটা জানার জন্য তলব করতে পারে আদালত, ঠিক আছে কিনা। আর 173-এ পুলিশ রিপোর্ট দুই প্রকার, চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট। আর 174-এ বলতেছে অপমৃত্যু মামলা। আর 175-এ অপমৃত্যু মামলার শ্রোতাল রিপোর্ট তৈরি করার জন্য আপনার এই যে সাক্ষী তলব করতে পারবে। আর 176-এ হচ্ছে এই পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি মারা গেলে কবর থেকে লাশ উত্তোলন। আর এই আইনের হচ্ছে আপনার এই 15 অধ্যায় হচ্ছে 77 থেকে 89 ধারা পর্যন্ত আপনাকে আলোচনা করছে। সেটা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেটের বিচার করার এখতিয়ার, অর্থাৎ কোথায় কোন অপরাধ হলে কোন ম্যাজিস্ট্রেট কোন কি বিচার করবে সেই প্রক্রিয়ার কথা আলোচনা করছে 177 থেকে 189 ধারা পর্যন্ত। এখানে এত কিছু দরকার নাই। 179-তে অপরাধ যেখানে শুরু এবং শেষ হয়েছে সেইখানে হচ্ছে আপনার এই বিচার কার্যক্রম আপনার করতে পারবে। আর 182-তে বলতেছে অপরাধ যদি ভিন্ন ভিন্ন জায়গায় সংগঠিত হয় সেক্ষেত্রে যে কোনো এক জায়গায় বিচার করা যাবে। আর 188-তে আপনাকে বলতেছে যে এক্সট্রা টেরিটোরিয়াল, অর্থাৎ আইনের অতিরাষ্ট্রিক অপরাধ যেখানেই হোক না কেন তার বিচার যে কোনো জায়গায় করা যাবে। বিদেশে অপরাধ করছেন বিদেশে বিচার করা যাবে, বাংলাদেশে অপরাধ করছেন বাংলাদেশেও তার বিচার করা যাবে। 190-তে বলতেছে কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে এবং অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি। আর হচ্ছে 200, 201, 2, 3, 4 হচ্ছে শেয়ার মামলা করার পদ্ধতি, অর্থাৎ নালিশ বা কোর্টে নালিশ করবেন কিভাবে, নালিশের প্রক্রিয়া বা প্রসেস, হ্যাঁ, আরজির প্রসেসটা কি। তোমাকে 100 বার কইছি কি যে জুম সমস্যা, ফেসবুক লাইভে ক্লাস, তারপরেও কিছু লোক কল দিচ্ছে, বারবার মেসেজ দিচ্ছে, ঢুকতে পারতেছে না। তো ঢুকতে তো পারবেনই না, আমি তো বলছি ফেসবুক লাইভে ঢোকেন আপনারা। আচ্ছা, এরপরে হচ্ছে দণ্ডবিধি আইনের কার্যবিধি আইনের 227 ধারা আছে আপনার ওই যে মানে চার্জ পরিবর্তন করা যাবে। 234-এ বলতেছে যে আপনার একই অপরাধ যদি 3টি অপরাধ যদি 12 মাসের মধ্যে সংগঠিত হয় একসাথে চার্জ করা যাবে, একত্রে মানে আলাদা আলাদা চার্জ গঠন করার কোনো দরকার নয়কারে নাই। এরপরে আছে 239 ধারায় বলতেছে কোন কোন অপরাধের চার্জ একত্রে করা যাবে, একটা তালিকা ওখানে বলছে। আর 250 ধারায় বলতেছে তুচ্ছ এবং বিরক্তিকর কোনো অভিযোগ যদি দেয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আদালত গ্রহণ করতে পারবে এবং শাস্তি আছে 250 ধারায়। আর 248 আছে শেয়ার মামলা প্রত্যাহারের পদ্ধতি। আর 494 হচ্ছে শেয়ার মামলা প্রত্যাহারের পদ্ধতির কথা আপনাকে কাইটি দেয়, তারপর আবার ফোন দেয় এরা।
এই যে সৈকত, আলামিন, সাকিব, ব্যাটসম্যান, আমার কথা কি শোনা যাচ্ছে না? কথা শোনা যায় ভাই? এই কথা কি শোনা যাচ্ছে? ফেসবুক লাইভে যারা আছেন তারা এই কথা শুনতে পাচ্ছেন? স্টুডেন্টদের লাইভ গ্রুপ, আমাদের আইডি নাই, স্টুডেন্টদের লাইভ গ্রুপে যারা আছেন তারা হয়তো শুনতে পাচ্ছেন। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, সৈকত কমেন্ট করছে যে শুনতে পাচ্ছে, ধন্যবাদ ভাই। তাহলে আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 337 থেকে সামনের দিকে আমরা যাব। পদোন্নতি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, সেটাকে বলা হচ্ছে রয়্যাল উইটনেস বা হচ্ছে অ্যাপ্রোভার বা হচ্ছে রাজসাক্ষী। এটা এই রাজসাক্ষী সংক্রান্তে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধি আইনের 337, 338, 339 এবং 339-এর ক। যদি রিটার্নে প্রশ্ন আসে যে রাজসাক্ষী সম্পর্কে কার্যবিধির কোন কোন ধারায় আলোচনা করছে, তাহলে রাজসাক্ষী সম্পর্কে ভালো করে কথা অন্যদিকে মন দেন না ভাই। রাজসাক্ষী সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধি আইনের 337, 338, 339 এবং 339-এর ক। এবং পিআরবি যদি একটু খেয়াল করেন যে রাজসাক্ষী 459 এবং হচ্ছে আপনার এই 386 প্রবিধানে আলোচনা করছে। হ্যাঁ, 386 প্রবিধানে বলতেছে রাজসাক্ষীর তালিকা এসপি অফিসেও থাকবে এবং হচ্ছে আপনার এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসেও থাকবে, ঠিক আছে কিনা। এবং এখানে বলতেছে যে রাজসাক্ষীর কোনো হালনাগাদ হলে সেক্ষেত্রে থানার ওসি এসপি কে বিষয়টা অবগত করবে, যা পিআরবি আপনার 386 প্রবিধানে আপনাকে আলোচনা করছে। কথা কি বুঝছেন? পিআরবি 386 প্রবিধানে এই বিষয়টা আলোচনা করছে। রাজসাক্ষীর তালিকা কোথায় থাকে? থানায় থাকে এবং এসপির কাছেও থাকে। আর রাজসাক্ষীর হালনাগাদ হলে এই বিষয়টা কাকে অবগত করতে হয়? এটা হচ্ছে আপনাকে অবগত করতে হবে হচ্ছে আপনার ওসি অবগত করবে, হচ্ছে আপনার এসপি কে অবগত করবে, ঠিক আছে কিনা। এই হলো বিষয়। আর রাজসাক্ষী ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারা? রাজসাক্ষী ফৌজদারি কার্যবিধি আইনের বলা হচ্ছে যে আপনার 337, 338, 339 এবং 339-এর ক। এবং পিআরবি 459 এবং 486 প্রবিধানে এই বিষয়টা আপনাকে আলোচনা করছে। তো এখন কথা আছে রাজসাক্ষী জিনিসটা কি। রাজসাক্ষীর সংজ্ঞা আমরা যদি একটু খেয়াল করে দেখি, সেটা ফৌজদারি কার্যবিধি আইনের 337, 359 ধারায় আপনাকে আলোচনা। রাজসাক্ষী, রাজসাক্ষীর কয়েকটা নাম আছে, এই নামগুলো আমাদেরকে আগে জানতে হবে। রাজসাক্ষীকে ইংরেজিতে বলা আছে অ্যাপ্রোভার, APPROVER, অ্যাপ্রোভার। তারপর আছে রয়্যাল উইটনেস, রয়্যাল উইটনেস, এটা হচ্ছে মূলত আছে এই দুটো ইংরেজির মধ্যে রাখলেই হবে। প্রশ্ন আসলো যে অ্যাপ্রোভার সম্পর্কে আপনি কি জানেন, আপনি লিখুন অ্যাপ্রোভার। তাহলে অ্যাপ্রোভার মানে রাজসাক্ষী। যদি প্রশ্ন আসে রয়্যাল উইটনেস বলতে কি বোঝায় আপনি ব্যাখ্যা করুন, বা রয়্যাল উইটনেসের সংজ্ঞা দিন, তখন হচ্ছে রাজসাক্ষী। তাহলে আমাদেরকে বুঝতে হবে রাজসাক্ষী যা, রয়্যাল উইটনেসও তা, অ্যাপ্রোভারও কিন্তু তা। প্রশ্ন আসতে পারে রয়্যাল উইটনেস কথাটির সাথে নিচের কোন শব্দটি সম্পৃক্ত? রাজসাক্ষী, বৈরী শত্রু সাক্ষী, কোনোটি না। এমসিকিউ আসতে পারে না ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে এটা হচ্ছে রাজসাক্ষী। আর বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী কি? বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষী হচ্ছে সাক্ষ্য আইনের 154 ধারা, অর্থাৎ যেখানে বলতেছে যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করে ওই পক্ষের বিরুদ্ধে ওই সাক্ষী যদি সাক্ষ্য দেয় তখন তাকে শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী বলা হয়। আর বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষীর ইংরেজি হচ্ছে হোস্টাইল উইটনেস, HOSTILE, হোস্টাইল উইটনেস, WITNESS, হোস্টাইল উইটনেস। আর আদালতের অনুমতি নিয়ে বাদী বিবাদী উভয় পক্ষেই এই বৈরী সাক্ষী বা শত্রু সাক্ষীকে কি করতে পারে? আপনার জিরা করতে পারে, যা সাক্ষ্য আইনের 154 ধারায় বলছে। আমাদের আলোচনার বিষয় কিন্তু আজকে এটা না, আলোচনার বিষয় হচ্ছে রাজসাক্ষী আলোচনার বিষয়। তা রাজসাক্ষীর সংজ্ঞা আমরা যদি পাই তাহলে আমাদেরকে জানতে হবে কার্যবিধি 337, 338 ধারায় বেসিক্যালি আপনাকে কি বলছে। এখানে আমরা যদি মূল বইয়ের মতো পড়তে চাই তাহলে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আমরা অত্যন্ত সহজ করে জানার চেষ্টা করবো যে রাজসাক্ষী এবং বৈরী সাক্ষী সংক্রান্তে, শত্রু সাক্ষী সংক্রান্তে বেসিক্যালি আপনাকে এখানে সংজ্ঞাটা কিভাবে দেছে। আমরা যদি এভাবে পড়ি যে মানে এক কথায় নিজের মতো করে লিখি যে যে সাক্ষী রাষ্ট্রপক্ষের হয়ে আদালতে সাক্ষ্য প্রদান করে তাকেই রাজসাক্ষী বলে, অথবা রাজার পক্ষ হয়ে যে সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে তাকেই রাজসাক্ষী বলে। আবার যদি আমরা এমসিকিউ জানি যে রাষ্ট্রপক্ষ হয়ে যে ব্যক্তি সাক্ষ্য দেয় তাকে কি সাক্ষী বলে? তাকেই রাজসাক্ষী বলে। অথবা রাজার পক্ষে যে ব্যক্তি সাক্ষ্য দেয় তাকে কি সাক্ষ্য বলে? তাকে রাজসাক্ষী বলে। আমরা যদি এরকম মানে আবার যদি নিজের ভাষায় আমরা লিখতে চাই তাহলে লিখবো যে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো আসামি নিজের অপরাধের দায় স্বীকার করে
ঘটনার প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনার জন্য রাষ্ট্রপক্ষের হয়ে নিজের অপরাধের কথা স্বীকার করে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করে তাকেই রাজসাক্ষী বলে। এটা আপনি নিজের মতো এভাবে লিখলেও হয়, কিন্তু আপনি যদি ভালো মার্কস পাইতে যান সেক্ষেত্রে কার্যবিধি আইনের এই 337 ধারা একটা সংজ্ঞা দিয়েছে, এই 337 ধারার সংজ্ঞা অনুযায়ী আপনাকে লিখতে হবে। এই সাইফুল আছেন, সাইফুল রাজসাক্ষীর সংজ্ঞাটা আমি যেভাবে আমার গাইডে লিখছি একটু কষ্ট করে কপি করে সুন্দর করে গ্রুপে দিয়ে দেবেন, সবাই ওইভাবে মুখস্থ করে ফেলবেন। ওইভাবে মুখস্থ করলে জিনিসটা সুন্দর হবে। রাজসাক্ষীর বিষয়টা কনস্টেবলদের জন্য ইম্পর্টেন্ট না, যারা আমরা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবো আমাদের জন্য বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, এবং কনস্টেবলদের ওরকম আসে নাই, বাট এএসআইদের অনেকবার এটা পরীক্ষা আসছে, এটা আমলে নিতে এবং ভালো করে পড়তে হবে। রাজসাক্ষীর সাক্ষ্যের কিন্তু একটা সাক্ষ্যগত মূল্যও আছে, এটা আমরা আজকে ভালো করে জানবো। তাহলে রাজসাক্ষীর সংজ্ঞা আমরা কি জানলাম? রাজসাক্ষীর সংজ্ঞা আমরা জানলাম যে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো আসামি নিজের অপরাধের কথা স্বীকার করে সংশ্লিষ্ট অপরাধীদের জড়িয়ে কোনো মামলা সম্পর্কে সত্য এবং পূর্ণাঙ্গ যে সাক্ষ্যবাদের তথ্য বা যে জবানবন্দি প্রদান করে তাকেই আসছে রাজসাক্ষী বলা হয়ে থাকে। ঠিক আছে কিনা? এখন কথা হচ্ছে ভাই, রাজসাক্ষী কখন করা হয়? রাজসাক্ষী কখন করা হয় প্রশ্ন হতে পারে না? রাজসাক্ষী হচ্ছে আপনার তখনই করা হয় যখন একটা সাক্ষ্য প্রমাণের অভাবে একটা মামলার বিচার কার্যক্রম করা যাচ্ছে না, তখন রাষ্ট্রপক্ষই ওই আসামিদের মধ্য থেকে প্রস্তাবনা দেয় যে ভাই তোমরা যদি কোনো অপরাধের দায় স্বীকার করে নাও এবং এই মামলা সম্পর্কে সত্য এবং পূর্ণাঙ্গ তথ্য আমাদেরকে দাও, তাহলে যে স্বীকার করবে তাকে কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে তাকে মাফ করে দেব। এবং বলা হচ্ছে যে আপনার এই এবং অনন্য অপরাধীদের সম্পর্কে সত্য এবং পূর্ণাঙ্গ তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে কিনা? এই শর্তালি রাজসাক্ষীর প্রস্তাবনা কে দেয়? রাষ্ট্রপক্ষ দেয়। আর রাজসাক্ষী কে হয়? রাজসাক্ষী হচ্ছে আপনার আসামি, হচ্ছে আপনার এই রাজসাক্ষী মানে সাক্ষ্য প্রদান করে। এই যে আপনাদের একটা বিষয় আমাদেরকে জানতে হবে, যে একটা প্রশ্ন আসে যে আসামি কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য দিতে পারে। এটা প্রশ্ন আসে না পরীক্ষায়? তোমরা যারা ভালো পড়াশোনা করো তারা অনেকে ভালো জানে এটা, যে প্রশ্ন আসে যে আসামি কোন কোন ক্ষেত্রে সাক্ষী দিতে পারে, বা আসামি কি যোগ্য সাক্ষী কিনা। হ্যাঁ, আসামিও কিন্তু যোগ্য সাক্ষী, পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী। এটা সাক্ষ্য আইনের 118 ধারায় বলতেছে যে যদি কোনো ব্যক্তি আদালতের প্রশ্নের উত্তর বোঝে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পায়, সে ব্যক্তি মানে বৃদ্ধ হোক, বয়স্ক হোক, তারপর অসুস্থ হোক, যাই হোক না কেন, ওই ব্যক্তি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। সেই ক্ষেত্রে আসামিও কিন্তু এক প্রকারের যোগ্য সাক্ষী। ঠিক আছে কিনা? যা সাক্ষ্য আইনের 118 ধারা মোতাবেক কথা কইছে। এখন আসামি কোন কোন ক্ষেত্রে সাক্ষ্য দিতে পারে তোমরা যদি একটু খেয়াল করে দেখো, যে ফৌজদারি কার্য আবার ফোন দেয়। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার তখন সে কি করবে? তখন সে হচ্ছে আপনার রাজসাক্ষী হিসেবে কিন্তু আপনার এখানে আপনার বিবেচিত হবে। এখন কথা হচ্ছে যে এই যে রাজসাক্ষী যে আপনার হচ্ছে, এই রাজসাক্ষীর কিন্তু একটা সাক্ষ্যগত মূল্য আছে, যা কার্যবিধি যা সাক্ষ্য আইনের 30 ধারায় কিন্তু আপনাকে আলোচনা করছে। এবং সাক্ষ্য আইনের কত জানো ভাই, ভুলে গেছি, 132 না, রাজসাক্ষী আছে 130 132, তাই না? পুরনো স্টুডেন্ট আছে না, কত হবে? 133, হ্যাঁ 133, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমি আলোচনায় আসতেছি। তাহলে এই যে রাজসাক্ষীর কথা আপনাকে এখানে বলছে, তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে এই সংজ্ঞাটা আমাদেরকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, যে রাজসাক্ষী কাকে বলে। তাহলে আমরা মূলত মূল বইতে যা কইছে সেইভাবে আমাদেরকে ভালো মার্ক পাইতে গেলে লিখতে হবে যে কেবলমাত্র দায়ের আদালতে বিচারযোগ্য কোনো অপরাধ, অথবা 10 বছর কারাদণ্ডনীয় কোনো অপরাধ, অথবা দণ্ডবিধির 221 ধারা মোতাবেক 7 বছর কারাদণ্ডনীয় কোনো অপরাধ, অথবা দণ্ডবিধি 216 ক, 369, 401 বা 435 অপরাধের ক্ষেত্রে অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছে এমন ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করে সংশ্লিষ্ট অপরাধীদের জড়িয়ে রাষ্ট্রপক্ষের হয়ে যে সত্য এবং পূর্ণাঙ্গ সাক্ষ্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট প্রদান করে তাকেই রাজসাক্ষী বলে। ঠিক আছে কিনা? এটা হলো বইয়ের অ্যাপ্রোপ্রিয়েট প্রয়োগের সংজ্ঞা। কিন্তু এরকম যদি তুমি মুখস্থ করতে না পারো তাও সমস্যা নাই, তুমি কিন্তু এইভাবেও লিখতে পারো যে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো আসামি নিজের অপরাধের কথা স্বীকার করে সংশ্লিষ্ট অপরাধীদের জড়িয়ে রাষ্ট্রপক্ষের হয়ে মামলা সম্পর্কে সত্য এবং পূর্ণাঙ্গ যে সাক্ষ্য প্রদান করে তাকেই রাজসাক্ষী বলা হয়ে থাকে বা রাজসাক্ষী বলা হয়ে থাকে। কার্যবিধি 337, 338 ধারায় আপনাকে এভাবে আলোচনা করছে। আর এখান থেকে এমসিকিউ আসতে পারে 337 ধারার উপাদান নিচের কোনটি? এটা হচ্ছে অপরাধীর সহযোগী ক্ষমার প্রস্তাব। কার্যবিধির কয় ধারা? 337 ধারা। কোন আদালতে বিচারযোগ্য অপরাধীদের রাজসাক্ষী করা হয়?
কেবলমাত্র দায়ের আদালতে বিচারযোগ্য অপরাধীদের রাজসাক্ষী করা হয়। কত বছর কারাদণ্ডনীয় অপরাধ? এমসিকিউ 10 বছর কারাদণ্ডনীয় অপরাধ। 221 ধারা মোতাবেক কত বছর কারাদণ্ডনীয় অপরাধ? 7 বছর কারাদণ্ডনীয় অপরাধ। প্রশ্ন আসতে পারে যে নিচের কোন ধারার অপরাধের ক্ষেত্রে রাজসাক্ষী করা হয়? এটা মনে রাখতে হবে। 216 ক হচ্ছে দস্যু বা ডাকাত দলকে আশ্রয় দান করার শাস্তি। এবার 369 ওই যে 12 বছরের কম বয়সে কোনো নারীকে অপহরণ করার শাস্তি। 401 আছে যে ডাকাতদের দলভুক্ত। তারপরে বলতেছে 435 যে অনিষ্ট সাধন। এই সকল অপরাধের ক্ষেত্রে কিন্তু আপনার রাজসাক্ষী করা হয়। ঠিক আছে কিনা? আমরা এখানে যে বিষয়টা একটু জানবো যে রাজসাক্ষীর মূলত সাক্ষ্যগত মূল্যটা কি, ভালো করে বুঝতে হবে। রাজসাক্ষীর সাক্ষ্যগত মূল্য কি আপনাকে বুঝতে হবে। যে রাজসাক্ষীর সংজ্ঞাটা আমরা দেব, এরপরে লিখবো যে সাক্ষ্য আইনের 30 ধারা মোতাবেক একাধিক অপরাধীর একত্রে বিচার করাকালে এক আসামি যদি সহযোগী অন্য আসামিকে দোষারোপ করে কোনো স্বীকারোক্তি প্রদান করে, এবং একই মামলার আসামি যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের স্বীকারোক্তি বা এই ধরনের সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। সাক্ষ্য আইনের 30 ধারা। আমরা যদি সাক্ষ্য আইনের ওই যে কি বলে ওটা 133 ধারা যদি খেয়াল করে দেখি, যে রাজসাক্ষীর অসমর্থিত সাক্ষ্যের উপর ভিত্তি করে আদালত যদি কোনো অপরাধীর শাস্তি দিয়েও দেয়, সেক্ষেত্রে এই শাস্তি কি হবে না? অগ্রহণযোগ্য হবে না, অর্থাৎ গ্রহণযোগ্য হিসেবেই গণ্য হবে। মনে করেন আমি বললাম যে আমি খুন করছি, আমার সাথে রেজা, আসিফ, আহমেদ, করিম এরা ছিল, কিন্তু আসলে আমি গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারতেছি না, বা অন্য কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারতে, খালি করছি যে আমার সাথে অমুক অমুক ছিল। তাহলে আমার এই কথার উপর ভিত্তি করে যদি আদালত কি হয়, মানে ওই মূল অপরাধী অন্যান্য অপরাধী সাজা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে সাজাটা কি হবে না? বেআইনি হবে না। এটা সাক্ষ্য আইনের 133 ধারায় বলতেছে। আবার যদি একটু খেয়াল করে দেখো সাক্ষ্য আইনের 114 খ, যেখানে খেয়াল করে আপনি দেখবেন ওখানে বলতেছে যে এই সাক্ষ্য মানে কোন দুষ্কর্মের সহযোগী যদি আপনার এই যে মানে গুরুত্বপূর্ণ তথ্যাদি না দিয়ে শুধু বলে যে অমুক অমুক অপরাধ করছে বা অন্য ওই সকল ব্যক্তি আমার সাথে অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল, তাহলে আদালত এটা হচ্ছে কি করবে? এটা হচ্ছে প্রিজাম্পশন করবে, অর্থাৎ অনুমান করবে যে তার এই 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 কথাগুলো সত্য নাও হতে পারে, অর্থাৎ এই প্রিজাম্পশন করার ক্ষমতা বিজ্ঞ আদালতের রয়েছে। সুতরাং সাক্ষ্য আইনের 30, সাক্ষ্য আইনের 133, সাক্ষ্য আইনের 114 খতে রাজসাক্ষীর গ্রহণযোগ্যতা কিন্তু রয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা কি বুঝছেন? না বুঝলে এটা অনেক কঠিন একটা চ্যাপ্টার বা বিষয়, একবার পড়লে হবে না, বারবার যখন পড়বানি তখন আরো ভালো বুঝে যাবেন। কথা কইেন না। এরপরে আমাদেরকে প্রশ্ন আসতে পারে যে আপনার এই এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি রাজসাক্ষী হচ্ছে তাকে কিন্তু কোনোভাবেই জামিনে মুক্তি দেওয়া যাবে না, তাকে অবশ্যই কারাগারে আপনাকে আটক রাখতে হবে। এবং যে ব্যক্তি কোনো মামলায় জামিনে মুক্ত আছে, এই ব্যক্তিকেও কিন্তু রাজসাক্ষী করা যাবে না। সহজ বাংলার অবস্থায় রাজসাক্ষীকে অনন্য ওই একই মামলার অনন্য আসামিদের থেকে পৃথক রাখতে হবে, একসাথে রাখার কিন্তু কোনো সুযোগ এখানে নাই। এখানে আমাদেরকে আরেকটা এমসিকিউ আসতে পারে, যে বলা হচ্ছে যে আপনার এই রাজসাক্ষী সাধারণত কিভাবে রেকর্ড করতে হয়। রাজসাক্ষী হচ্ছে আপনার এই বলা হচ্ছে যে এই কি বলে এই মানে লিখিতভাবে আপনাকে লিপিবদ্ধ করতে হবে, রেকর্ড করতে হবে, এই কথাটা আপনাকে এখানে এভাবে বলতেছে। আচ্ছা, তাহলে আমরা 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 এখানে একটা প্রশ্ন যদি পদোন্নতি পরীক্ষায় আসে যে রাজসাক্ষী কাকে বলে, একটা মামলায় কখন রাজসাক্ষী করা হয়, তখন আপনি কিভাবে লিখবেন বন্ধুরা? তখন আপনি লিখবেন যে রাজসাক্ষী সাধারণত রাজার সাক্ষী বা রাষ্ট্রপক্ষের হয়ে যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে তাকে রাজসাক্ষী বলা হয়ে থাকে। অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো আসামি নিজের অপরাধের কথা স্বীকার করে মামলার প্রকৃত বিচারের জন্য মামলার সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদের জড়িয়ে রাষ্ট্রপক্ষের হয়ে যে সাক্ষ্য প্রদান করে তাকে রাজসাক্ষী বলে। ধারা দেব কার্যবিধি 337, 338, বিআরবি 459, 486 প্রবিধান আমরা দেব। এখন কথা হচ্ছে একটি মামলায় রাজসাক্ষী কখন করা হয়। একটি মামলায় রাজসাক্ষী বেসিক্যালি আপনার তখনই করা হবে, বলা হচ্ছে যে আপনার এই একটা মামলার অপরাধের ঘটনা যখন সত্যতা পাওয়া যাবে, অপরাধটি গুরুতর প্রকৃতির, যখন অপরাধীকে সাজা দেওয়া প্রয়োজন, সাজা না দেওয়া হলে সমাজে শান্তি শৃঙ্খলার বিশৃঙ্খলা ঘটবে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে তখন
ঘটনার সাথে সংশ্লিষ্ট বা ঘটনার সাথে জড়িত এমন কোনো ব্যক্তি নিজের অপরাধের দায় স্বীকার করে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের জড়িয়ে যে সাক্ষ্য প্রদান করে, তখন সেই রাজসাক্ষীটা বিজ্ঞ আদালত নিয়ে থাকে। এবং ন্যায় বিচারের স্বার্থে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে রাজসাক্ষীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। কার্যবিধি 337, 338 এভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে এই জিনিসটা কিন্তু ভাষ্যতে লেখা আছে, বলতেছে একটা মামলায় 10 জন আসামি আছে, এই 10 জন আসামির মধ্যে আপনার 2 জন মনে বা একজনই আপনার অপরাধের দায় স্বীকার করে নিল, ঠিক আছে কিনা, বা 2-3 জন সাক্ষী পাওয়া গেল, সেই ক্ষেত্রে কিন্তু রাজসাক্ষী করার কোনো প্রয়োজনীয়তা নাই। মনে থাকবে, রাজসাক্ষী করার প্রয়োজনীয়তা কখন হয়? যখন ঘটনার সত্যতা পাওয়া গেছে, অপরাধটা গুরুতর প্রকৃতির কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা ঘটে না? কুলুলেস হত্যাকাণ্ড, ঠিক আছে কিনা, আমরা পুলিশ যাই 4-5 জন ধরিয়ে লাইছি মানে আন্দাজের উপরে, কিন্তু ঘটনা ঘটছে, মার্ডার হয়ে গেছে, কথা কি বুঝছেন? ঘটনা ঘটছে, মার্ডার হয়ে গেছে, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে ওই আসামির মধ্য থেকেই মূলত আমরা রাজসাক্ষী নির্বাচন করে থাকি। কে করে? রাষ্ট্রপক্ষ করে থাকে। আচ্ছা, এরপরে চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 338 ধারা। এখানে বলতেছে, রায় দেওয়ার পূর্বে যে কোনো সময় দায়ের আদালত মামলার বিচার হইতেছে, সেই আদালত বিচারকালে সংশ্লিষ্ট অপরাধের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ঘটনা সম্পর্কে গোপন তথ্যের অধিকারী এই ধরনের ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট রাজসাক্ষীর ক্ষমা আপনার মঞ্জুর করতে পারে। তাহলে এমসিকিউ আসতে পারে যে রাজসাক্ষীর ক্ষমা প্রদর্শন করতে পারে কে? দায়ের আদালত পারে। কখন পারে? রায় দেওয়ার পূর্বে। যে রায় দেওয়ার পরে কিন্তু পারে না, ভালো করে বুঝেন। রায় দেওয়ার পরে কিন্তু কোনো আসামির ক্ষমা আদালত মঞ্জুর করতে পারে না। রায় দেওয়ার পূর্বেই হচ্ছে আপনার ক্ষমা মঞ্জুর করতে পারবে। কে পারবে? মুখ্য বিচারিক এবং মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বেসিক্যালি আপনার এটা পারবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এখান থেকে তেমন আর কোনো কিছু না। 339 ধারায় বলতেছে, যাহাকে ক্ষমা করা হইতেছে তাহার বিচার। এখন বলা হচ্ছে যে একজন ব্যক্তি কি করছে বন্ধুরা? বলতেছে যে আপনার একজন ব্যক্তি মনে করেন রাজসাক্ষী হইছে, কিন্তু আদালতের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে মনে হচ্ছে যে এ লোক মিথ্যা কথা কইছে বা এ লোক সত্য গোপন করছে। রাজসাক্ষী হইছে ভালো কথা, কিন্তু সে প্রকৃত তথ্য বা প্রকৃত সাক্ষ্য বিজ্ঞ আদালতে প্রদান করে নয়াকারে নাই। সেই ক্ষেত্রে এর বিচার হওয়া প্রয়োজন। কে মনে করতেছে? রাষ্ট্রপক্ষ মনে করতেছে। সেই ক্ষেত্রে কার্যবিধির 339 ধারায় রাজসাক্ষীর এই মানে বিচার কিভাবে করতে হবে সেই প্রক্রিয়ার কথা আপনাকে 339 ধারায় বলতেছে। 337 বা 338 ধারায় ক্ষমার প্রস্তাব করা হয়েছে। সরকার প্রকৌশলী যদি প্রত্যয়ন করে যে রাজসাক্ষী কোনো মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সত্য গোপন করছে বা পূর্ণাঙ্গ তথ্য বিজ্ঞ আদালতকে অবগত করে নাই, সেই ক্ষেত্রে আদালতের কাছে যদি মনে হয়, সেই ক্ষেত্রে এই রাজসাক্ষীর কিন্তু বিচার করা যাবে। তবে বলতিছে যে রাজসাক্ষীর বিচার করা গেলে অন্যান্য আসামিদের সাথে, অর্থাৎ ওই একই মামলার আসামিদের সাথে রাজসাক্ষীর কি করা যাবে না? একত্রে আপনার বিচার করা যাবে না, অন্য আসামিদের সাথে আপনার বিচার আপনাকে করতে হবে। এখানে বলতিছে যে রাজসাক্ষীর যদি আপনার বিচার করে, মানে সে যে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সে যে তথ্য গোপন করছে, এই বিষয়টা প্রমাণ করার দায়িত্ব এমসিকিউ কার উপর বর্তায়? বিজ্ঞ ওই রাষ্ট্রপক্ষের উপর বর্তায়, অর্থাৎ পাবলিক প্রসিকিউটরের উপর বর্তায়। এরপরে বলতেছে, রাজসাক্ষীর যদি মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি ব্যতীত নালিশ গ্রহণ করা যাবে না, অর্থাৎ হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি ব্যতীত এই রাজসাক্ষীর কি করা যাবে না? বিচার কার্যক্রম আপনার করা যাবে নয়াকারে না। তাহলে বন্ধুরা, এতটুকু জিনিস থেকে আমাদের এমসিকিউ কি হতে পারে? রাজসাক্ষী কার্যবিধির কত ধারা? 337, 338। পেআরবি কত? 459, 486। অ্যাপ্রোভার শব্দের অর্থ কি? রাজসাক্ষী। রয়্যাল উইটনেস শব্দ অর্থ কি? রাজসাক্ষী। সাক্ষ্য আইনের কোন কোন ধারা রাজসাক্ষীর সাথে সংশ্লিষ্ট? সাক্ষ্য আইনের 133, সাক্ষ্য আইনের 30, সাক্ষ্য আইনের 114 খ। কথা কি বুঝতেছেন? এরপর রাজসাক্ষী কোন মামলায় হয়ে থাকে? ফৌজদারি মামলা অভিযুক্ত আসামির ক্ষেত্রে হয়ে থাকে। কোন আদালতের বিচারের ক্ষেত্রে? দায়ের আদালতের বিচারের ক্ষেত্রে। কত বছর কারাদণ্ডনীয় অপরাধ করলে? 10 বছরের কারাদণ্ডনীয় অপরাধ করলে। 221 ধারা মোতাবেক কত বছর কারাদণ্ডনীয় অপরাধ করলে? 7 বছরের কারাদণ্ডনীয় কোনো অপরাধ করলে। এবারে বলতেছে খালি কল দেয়। এরপরে বলতেছে যে আপনার রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাবনা মানে কখন দেয়া যায়? রায় ঘোষণার পূর্বে। কোন আদালত? দায়ের আদালত। এরপরে বলতেছে যে আপনার এই যে রাজসাক্ষী হচ্ছে আপনার বিচার করা যায় কিনা? হ্যাঁ, রাজসাক্ষীর বিচার করা যায়। কখন করা যায়?
সে মিথ্যা সাক্ষ্য দিলে, সত্য গোপন করলে বা পূর্ণাঙ্গ তথ্য আদালতকে অবগত না করলে এটা উপস্থাপন করার দায়িত্ব কার? পাবলিক প্রসিকিউটরের। এরপরে বলতেছে রাজসাক্ষী যদি আপনার মিথ্যা সাক্ষ্য দেয় সেই ক্ষেত্রে অন্যান্য আসামিদের সাথে একত্রে বিচার করা যায় কিনা? না, অন্যান্য আসামিদের সাথে একত্রে বিচার করা যাবে না। রাজসাক্ষীর বিচার করতে গেলে কার অনুমতির প্রয়োজন? হাইকোর্ট বিভাগের অনুমতির প্রয়োজন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধান 339-এর কতে চলে যাব, যে রাজসাক্ষীর বিচার আপনি কিভাবে করবেন। এই যে আসামির অনুপস্থিতিতে বিচার, ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর খ আমরা পড়তেছি, একটু পরেই পাবানি এটা। কিন্তু এই যে যে রাজসাক্ষীর যে আপনি বিচারটা করবেন, এই রাজসাক্ষীর বিচার কিভাবে করতে হয় বলতেছে যে রাজসাক্ষীর বিচারের পদ্ধতি, এটা বইতে লিখে রাখো। রাজসাক্ষীর বিচারের পদ্ধতি 339-এর ক, আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি 339-এর খ, ফৌজদারি মামলায় আদালতে মামলা বিচারের সময়সীমা 339-এর গ। এই ক খ গ রিটেনে কিন্তু প্রশ্ন এখান থেকে আসে, আমরা এগুলো একটু মুখস্থ করবো, কথা কেন না। বলতেছে যে দায়ের আদালত বলতেছে যে আপনার যদি রাজসাক্ষীর হাইকোর্ট বিভাগের পূর্ব অনুমতি নিয়ে রাজসাক্ষী যদি বিচার করা হয়, সেই ক্ষেত্রে আপনার রাজসাক্ষীকে প্রশ্ন করা হবে আপনি কি মামলা সম্পর্কে সত্য এবং পূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন কিনা। সে যদি বলে যে আমি সত্য এবং পূর্ণাঙ্গ তথ্য দিয়েছি, সেই ক্ষেত্রে আদালত তার সাক্ষ্য সম্পর্কে তদন্ত অনুসন্ধান কার্যক্রম চালাবে। যদি প্রমাণিত হয় রাজসাক্ষী সত্য এবং পূর্ণাঙ্গ তথ্য দিয়েছে, সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনে যাই থাকুক না কেন রাজসাক্ষীকে মামলার দায় হতে খালাস দিয়ে দেবে, খালাস, অর্থাৎ তার আর কোনো বিচার করা যাবে না। এই খালাস এবং অব্যাহতি পার্থক্য বোঝেন আপনারা? খালাস শব্দের অর্থ মামলার দায় থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ তাকে আদালত আর ডাকবেই না, তাহলে বলবো তুমি বাড়ি যে ধান কেটে খাওগা নাকি। আর অব্যাহতি মানে কি? অব্যাহতি মানে তাকে মুসলেকে দিয়ে ছাড়িয়ে দেওয়া, অর্থাৎ আবার যদি দরকার হয় আবার তোমারে ডাকবো, কথা কি বুঝছেন? রাজসাক্ষী যদি অপরাধ প্রমাণিত না হয় যে সে মিথ্যা সাক্ষ্য দেয়নি, তাই মামলার দায় থেকে কি করতে হয় বন্ধুরা? মামলার দায় থেকে বলতেছে যে আপনার এই এই কি করতে হবে? খালাস দিয়ে দিতে হবে। আর অব্যাহতি কখন দেওয়া হয়? অব্যাহতি হলে আবার কিন্তু ডাকা হয়। আচ্ছা, আসামি কখন সাক্ষী দিতে পারে? আসামি সাক্ষী দিতে পারে ফৌজদারি কার্যবিধি আইনের 337, 338, কার্যবিধি আইনের হচ্ছে আপনার 340, ঠিক আছে কিনা, কার্যবিধি আইনের 342, এরপরে হচ্ছে আপনার এসিড অপরাধ দমন আইনের 14 ধারা। হ্যাঁ, এই সকল ক্ষেত্রে হচ্ছে আসামি আদালতে সাক্ষ্য দিতে পারে। এছাড়াও সাক্ষ্য আইনের 118 ধারা মোতাবেক সকল আসামি কিন্তু আদালতে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর যদি বোঝে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, সেই ক্ষেত্রে সকল আসামি যোগ্য সাক্ষী। তাহলে কোন কোন ধারা পেলাম? কোন কোন ধারা পেলাম? কার্যবিধি 337 পেলাম, 338 পেলাম, 340 পেলাম, 342 পেলাম, এসিড অপরাধ দমন আইনের 14 ধারা নাকি, ঠিক আছে তো মনে হয় 14 ধারা, হ্যাঁ। এবং সাক্ষ্য আইনের 118 ধারায় এই আসামি যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে, অর্থাৎ তারা সাক্ষ্য দিতে পারবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা বন্ধুরা, আমরা এখন চলে যাব ফৌজদারি কার্যবিধানের 339-এর খ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা এবং এই ধারা থেকে প্রত্যেক বছরই মানে কোনো না কোনোভাবে উল্টো পাল্টা যেরকম সিস্টেম করে প্রশ্ন চলেই আসে। অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া কি? আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার কথা বলতেছে নারী শিশুর 21 ধারা, দ্রুত বিচার আইনের হচ্ছে আপনার 11 ধারা, এসিড অপরাধ দমন আইনের 18 ধারা লিখে রাখবেন। কার্যবিধি আইনের 339-এর খ, হ্যাঁ, দ্রুত বিচার আইনের হচ্ছে 11, নারী শিশুর হচ্ছে আপনার কত? নারী শিশুর হচ্ছে আপনার 21, আর হচ্ছে আপনার এই যে ইসের আর এসিড অপরাধ দমন আইনের হচ্ছে 18, ঠিক আছে কিনা। এই সকল ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম কিন্তু করা হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে আসামির অনুপস্থিতিতে বিচার বলতে কি বোঝায়? হ্যাঁ, লিখো। তখন আপনি ধারার সংজ্ঞাটা কিভাবে লিখবেন? আপনি লিখবেন যে কোনো আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য কার্যবিধি আইনের সমন, গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া এবং ক্রোকি পরোয়ানা ব্যর্থ হওয়ার পরে বিজ্ঞ আদালত আপনার পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যম বিজ্ঞাপন দেয় এবং এই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরেও বিজ্ঞ আদালত যদি আদালতে যদি ওই আসামি হাজির না হয়, সেই ক্ষেত্রে হ্যাঁ আদালত আসামির অনুপস্থিতিতে যে বিচারিক কার্যক্রম পরিচালনা করে তাকেই আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম বলা হয়ে থাকে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 339-এর খতে আসছে এই কথাই বলতেছে, অর্থাৎ ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া নাকি ইংরেজি ঠিক আছে কিনা, না ভুল করলাম? ট্রায়াল ইন, এক লাইন কেটে গেছে, আল্লাহ।
শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে না? ওই যে ফেসবুক যারা ছিল জুমের লাইন কেটে গেছে। হ্যাঁ। তাহলে একে ইংরেজিতে কি বলে? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বলা হয়ে থাকে। তাহলে ইংরেজিতে প্রশ্ন আসতে পারে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া শব্দটি নিচের কোন ধারার সাথে সম্পৃক্ত? তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 339 ধারার সাথে, 339-এর খ ধারার সাথে সম্পৃক্ত। তাহলে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া জিনিসটা কি বন্ধুরা? বলতেছে কোনো আসামিকে বিজ্ঞ আদালতে হাজির করার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন করার পরেও উক্ত আসামি যখন আদালতে হাজির না হয় তখন উক্ত আসামির অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত যে বিচার কার্যক্রম পরিচালনা করে তাকেই আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম বলা হয়ে থাকে। ধারা কি দেবেন? ধারা দেবেন কার্যবিধি আইনের 339-এর খ। নারী শিশুর দেবেন হচ্ছে কত? 21। তারপর আছে দ্রুত বিচার আইনের দেবেন 11 এবং হচ্ছে এসিড অপরাধ দমন আইনের দেবেন হচ্ছে 18। কথা কি বুঝছেন নাকি বোঝেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা কি বুঝছেন? আচ্ছা, এর 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 পরবর্তীতে এইখান থেকে যে প্রশ্নগুলো আমাদের পদোন্নতি পরীক্ষায় আসবে সেটাকে আমরা একটু ভালো করে জানি বা বোঝার চেষ্টা করি। এখানে বলতেছে যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যবিধির কত ধারা? 339-এর খ ধারা। কার্যবিধির কোন কোন ধারার বিধান প্রতিপালন করার পরে কার্যবিধির 339-এর খ ধারার বিধান প্রতিপালন করতে হয়? সেটা হচ্ছে 87 এবং 88 ধারার বিধান প্রতিপালন করার পরে এই 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 339-এর খ ধারার বিধান প্রতিপালন আপনাকে করতে হয়। এখানে বলতেছে যে যে ক্ষেত্রে আসামি ফেরারি হয়েছে, আত্মগোপন করেছে অথবা যাকে গ্রেপ্তার করার আশু সম্ভাবনা নাই, সেই ক্ষেত্রে অন্তত 2টি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় আপনাকে বিজ্ঞাপন দিতে হবে এবং আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যখন হাজির হতে ব্যর্থ হবে সেই ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম আপনাকে চালাতে হবে। কার্যবিধির 339-এর খতে কোথাও কিন্তু লেখা নাই যে 30 দিন সময় দিতে হবে। 30 দিনের কথা কিন্তু এখানে লেখাই নাই। কোথায় লেখা আছে? ওই যে হুলিয়া প্রোক্লেমিনেশন, নাকি প্রোক্লেমিনেশন হুলিয়াতে কিন্তু লেখা আছে যে ঘোষণার তারিখেতে 30 দিন সময় দিয়ে হচ্ছে আপনার, আজকে একটা হুলিয়া জারি করে আইছি আমি। আচ্ছা, তারিখ হতে আপনাকে হচ্ছে আপনার এই 30 দিন হচ্ছে আপনাকে সময় দিতে হবে, কিন্তু এই পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। এখানে বলতেছে 2টি জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে ওই আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য। বাট কত দিনের মধ্যে হাজির হতে হবে এই কথা কিন্তু এখানে লেখে নাই। তো বেসিক্যালি আমরা এখানে যে বিষয়টা একটু জানবো যে রিটেনে প্রশ্ন আসতে পারে যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যবিধির কত ধারা? 339-এর খ ধারা। ইংরেজিতে কি বলে? ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া বলে। কার্যবিধির কোন কোন ধারার বিধান প্রতিপালন করার পরে এই ধারার বিধান কার্যকর করতে হয়? 87 এবং 88। অর্থাৎ হুলিয়া এবং করকি পরোনা তামিলে ব্যর্থ হলে সেই ক্ষেত্রে এই ধারার পদ্ধতি অনুসরণ করতে হয়। কে বিজ্ঞাপন দেবে? আমলি আদালত, অর্থাৎ যে আদালত হুলিয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা করকি পরোয়ানা ইস্যু করছে ওই আদালতই বিজ্ঞাপন দেবে। কয়টি পত্রিকায় বিজ্ঞাপন দেবে? 2টি পত্রিকায় বিজ্ঞাপন দেবে। কোন পত্রিকায় বিজ্ঞাপন দেবে? জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেবে। কি জাতীয় পত্রিকা? বাংলা জাতীয় পত্রিকা। কি 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 করার জন্য বিজ্ঞাপন দেবে? ওই আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞাপন দেবে এবং যদি আদালতে হাজির ওই আসামি না হয় সেই ক্ষেত্রে বলতেছে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করা যাবে। তবে বলতেছে যে আপনার এই যে দিন তারিখ বেসিক্যালি আপনাকে উল্লেখ থাকবে। আচ্ছা, এরপরে বলতেছে যদি হাজির হওয়ার পর জামিনে যাওয়ার পর আসামি পলাতক হয় বা হাজির না হয় সেই ক্ষেত্রে উপধারার 1-এর বিধান কোনো কিছুই প্রযোজ্য হবে না, আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করা যাবে। অনেক সময় হয় না আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায়, ওয়ারেন্ট হয়ে গেলে দেখা গেল আসামি আদালতে হাজির হয়ে রিকল নিয়ে এসে, তখন আমরা কি করি? এই আসামি কিন্তু সমাজে এসে বসবাস করে, কোনো সমস্যা হয় না, তাই না? কিন্তু আদালতে হাজির হওয়ার পরে তার যে রিকল আমরা যে প্রাপ্ত হয়েছি পরবর্তী হাজিরার ডেটে সে কি অনুপস্থিত, সে অ্যাবসেন্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কোনো দরকার নাই। তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় কোন আসামির ক্ষেত্রে? যে আসামি আত্মগোপন করছে, যে কোনোদিনই গ্রেপ্তার করা তাকে সম্ভব হয়নি, যে কোনোদিনই আদালতে হাজির হয়নি, শুধুমাত্র তার ক্ষেত্রেই হচ্ছে আপনার এই পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। কিন্তু যে ব্যক্তি একবার হাজির হয়ে রিকল নিয়ে চলে আইছে বা একবার হাজির আদালতে দিয়ে আইছে, হ্যাঁ, এখন জামিনে মুক্তি আছে, এই সকল ব্যক্তির কিন্তু ক্ষেত্রে কিন্তু এই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কিন্তু দরকার নাই। ঠিক আছে? এক কথায় যে একজন বলছে যে সূচনা থেকে যে পলাতক, অর্থাৎ মামলার প্রথম থেকেই যে পলাতক, প্রথম থেকেই যে আত্মগোপনে আছে, এই ধারার সাথে আমরা কার্যবিধির ওই যে 45-এর 2-এর সরেয়া মনে রাখবো।
45(2) শরিয়াতে পলাতক আসামির সংজ্ঞা দিয়েছে। কার্যবিধির 87 ধারায় পলাতক আসামির ক্ষেত্রে কিভাবে হুলিয়া জারি করতে হয় 3টি পদ্ধতি ওখানে বলে দিয়েছে। এছাড়াও কার্যবিধি আইনের 378 খ 4 শ্রেণীর ব্যক্তিকে আপনার ফেরারি আসামি হিসেবে গণ্য করছে। কত? পিআরবি 378 খতে দেখবেন এই 3-4 শ্রেণীর আসামিকে ফেরারি আসামি হিসেবে বেসিক্যালি গণনা করছে। তো রিটেনে প্রশ্ন আসতে পারে যে আসামির অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম প্রক্রিয়া ব্যাখ্যা করো। তখন আপনাকে কিন্তু ওই যে সিআরপিসি আইন অনুযায়ী 68 থেকেই মূলত লেখা শুরু করতে হবে। ঠিক আছে, যে আসামির প্রথম হচ্ছে সমন দেবে, সমন ব্যর্থ হলে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে, গ্রেপ্তারি পরোয়ানা ব্যর্থ হলে তখন হচ্ছে হুলিয়া ইস্যু করবে, হুলিয়া ব্যর্থ হলে কোরকি পরোয়ানা ইস্যু হবে। হ্যাঁ, কোরকি পরোয়ানা যখন আপনার ব্যর্থ হবে তখন হচ্ছে আপনার আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করার জন্য 339 খতে হচ্ছে আপনার এই পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। ঠিক আছে কিনা? এখান থেকে রিটেনে প্রশ্ন আসতে পারে যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম বলতে কি বোঝায়। হ্যাঁ, কোন ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করার জন্য কোনো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই। তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই আছে 339 খয়ের এই 2 উপধারায় কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই। যে ক্ষেত্রে আসামি একবার হাজির হয়ে আত্মগোপনে আছে বা পলাতক আছে তার ক্ষেত্রে দরকার নাই। ঠিক আছে কিনা? যে জীবনেও আদালতের বারান্দায় যায়নি বা মামলার সূচনা থেকেই যে পলাতক রয়েছে কেবলমাত্র তার ক্ষেত্রেই পত্রিকায় আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। এখান থেকে রিটেনে একটা প্রশ্ন আছে দেখবেন যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করার ক্ষেত্রে আপনার আদালতের কার্যক্রম কি এবং পুলিশের কার্যক্রম কি, এই প্রশ্নটা দেখবেন আমার গাইডে আছে এবং বিএল রাখালচন্দ্র স্যারের বইতেও কিন্তু এই প্রশ্নটা আছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এটা মুখস্থ করতে হবে যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করার ক্ষেত্রে আপনার এই আদালতের কার্যক্রম কি এবং হচ্ছে আপনার এই পুলিশ অফিসারের কার্যক্রম কি ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারেন তো এটা অনেকে নাকি? না পারলে আমি একটু কয়ে দিচ্ছি তাহলে যাতে সহজে মন থাকে। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি যে আসামির আদালতে হাজির করার জন্য বা আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করার জন্য আপনার বিজ্ঞ আদালতের কার্যক্রম কি হবে এবং পুলিশ অফিসারের কার্যক্রম কি হবে সেই সংশ্লিষ্ট একটা প্রশ্ন কিন্তু রিটেনে আমাদের পদোন্নতি পরীক্ষা আসে, এটা আপনারা জানেন। তাহলে এই প্রশ্নটা আমরা যদি জানতে চাই বা পড়তে চাই আমাদেরকে কিভাবে জানতে হবে সেটা হচ্ছে রাখালচন্দ্র সূত্রধর স্যারের বইতে এই প্রশ্নটা কিন্তু আছে। এক মিনিট দাঁড়ান, আমি প্রশ্নটা পারি তারপরে একটু বাইর করি, দাঁড়ান। শোনেন, আপনাকে অনেক প্রশ্ন সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। পরীক্ষা আসবে হলো প্রশ্ন, পরীক্ষা কি সূচি আসবে না? পরীক্ষা কিন্তু সূচি আসবে না রে ভাই, প্রশ্ন আসবে না, প্রশ্ন লিখতে হবে আপনাকে, কথা বোঝেন নাই? এই জন্য সূচি যায়নি কোনো লাভ নাই। আমি কোনো টিচারের বদনাম, অনেকে দেখি খালি সূচি পড়ায়, সূচি খালি এই ধারা এই ধারা এই ধারা এই ধারা এই আছে, তো পাগলও পারে। কিন্তু তোমাকে অনেক প্রশ্ন জানতে হবে যে কি কি প্রশ্ন কিভাবে পরীক্ষা আসতে পারে, এটা হলো পড়ার ক্যাপাসিটি আসল। ঠিক আছে কিনা? এই জন্য আমাদের ক্লাসে দেখবেন রেজাল্টটা তো আলহামদুলিল্লাহ ভালো হয়। আচ্ছা, এটা বইতে আমি খুঁজে পাচ্ছি না এখন, আমি নিজের থেকেই বলি, পাচ্ছি না কই আছে, কত কত নম্বর পেজে আছে এটা, কয় নম্বর পেজে আছে কি বলতে পারেন? কত নম্বর পেজে আছে এটা? আচ্ছা যাও, আমি বলি, বইতে আমি খুঁজে পাচ্ছি না। শোনেন, আপনি লিখবেন যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করার জন্য পুলিশের দায় দায়িত্ব নিম্নরূপ। 1 নম্বরে দেবেন যে আদালত থেকে যখন হচ্ছে আপনার কোনো আসামিকে আদালতে হাজির করার জন্য সমন ইস্যু হবে, পুলিশ অফিসার উক্ত সমনটি বিজ্ঞ আদালতে আপনার কি করবে, আপনার হচ্ছে আপনার নির্দেশ মোতাবেক উক্ত সমন হচ্ছে আপনার জারি করবে, উক্ত সমন হচ্ছে আপনার কি করবে, জারি করবে। এই কথা আপনাকে বলতেছে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই ইয়া ধারা, আর কি বলতেছে ওই 61 ধারা মোতাবেক হচ্ছে আপনাকে এই কার্যক্রম হচ্ছে আপনাকে গ্রহণ করবে, পুলিশ অফিসার গ্রহণ করবে। এরপরে হচ্ছে কোনো ব্যক্তির প্রতি যখন গ্রেপ্তারি পরোয়ানা আদালত ইস্যু করবে, সেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে ওই আসামিকে হচ্ছে কি করবে, বলতেছে যে আপনার বলতেছে যে হচ্ছে আপনার এই পুলিশ অফিসার তার দায় দায়িত্ব পালন করবে, অর্থাৎ আসামি গ্রেপ্তার করে আদালতে হচ্ছে আপনার হচ্ছে হাজির করবে। এরপরে বলতেছে যে আপনার এই ফৌজদারি কার্যবিধি আইনে অনুসারে গ্রেপ্তারি পরোয়ানা যখন ইস্যু হবে, পুলিশ অফিসার আপনার 81 ধারা মোতাবেক এই গ্রেপ্তারি পরোয়ানা আপনার এই যে মানে এই গ্রেপ্তারের বাংলা মানে অনতিবিলম্বে হচ্ছে গ্রেপ্তারের চেষ্টা করবে। কার্যবিধি আইনের 82 ধারা মোতাবেক এই গ্রেপ্তারি পরোয়ানা মানে সারা বাংলাদেশে তামিলের পুলিশ অফিসার চেষ্টা করবে। এরপরে বলতেছে যে আপনার
এই ফৌজদারি কার্যবিধি আইনের 83 ধারা মোতাবেক এখতিয়ারের বাইরেও পুলিশ অফিসার এই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের চেষ্টা করতে পারবে। এরপরে বলতেছে যে যখন উক্ত আসামিকে আদালতে হাজির করা আবশ্যক, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত যখন হুলিয়া এবং কোরকি পরোয়ানা ইস্যু করবে, উক্ত পরোয়ানাটি যথাযথভাবে পুলিশ অফিসার কি করবে, তামিলের চেষ্টা করবে। হ্যাঁ, এরপরও যদি তামিল করতে পুলিশ অফিসার আসামিকে আদালতে হাজির করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে একটি প্রতিবেদনের মাধ্যমে আসামির স্থাবর অস্থাবর সম্পত্তির একটি তালিকা তৈরি করে বিজ্ঞ আদালতে একটি প্রতিবেদন দাখিল করবে। এই হচ্ছে আপনার এই পুলিশের কার্যক্রম বা পুলিশের দায় দায়িত্ব। তাহলে আমরা এখানে কি পেলাম? একজন আসামিকে আদালতে হাজির করার জন্য পুলিশের দায় দায়িত্ব কি? 1 নম্বর দায় দায়িত্ব হচ্ছে যে আপনার আদালতের নির্দেশে পুলিশ সমন জারি করবে। 2 নম্বরে দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হলে এটা তামিলের ব্যবস্থা করবে। 3 নম্বর হচ্ছে এই গ্রেপ্তারি পরোয়ানা সমগ্র বাংলাদেশে এবং এখতিয়ারের বাইরেও কিন্তু তামিলের পুলিশ অফিসার চেষ্টা করবে। এরপরে বলতেছে যে পুলিশ অফিসার যদি উক্ত কাজগুলো করতে ব্যর্থ হয় বা আসামি আদালতে হাজির না হয়, 87 এবং 88 ধারা মোতাবেক যখন কোরকি পরোয়ানা এবং হুলিয়া ইস্যু হবে, তা তামিলের পুলিশ অফিসার তার আইনগত কার্যক্রমগুলো করবে। এরপরও যদি আসামি আদালতে হাজির না হয়, সেই ক্ষেত্রে আসামির সকল সম্পত্তির একটি বিবরণ দিয়ে বিজ্ঞ আদালতে একটি প্রতিবেদন দাখিল করবে। পুলিশ আইনের 24 PRB 213। এই হলো পুলিশের কাজ। এখন প্রশ্ন হতে পারে তাহলে আদালতের কাজ কি? তাহলে আদালতের কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে সমন ইস্যু করা, 2 নম্বর হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা, 3 নম্বর হচ্ছে হুলিয়া ইস্যু করা, 4 নম্বরে কোরকি পরোয়ানা ইস্যু করা, 5 নম্বর হচ্ছে 339 এর খতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া, আর 6 নম্বর মানে দায়িত্ব হচ্ছে যে আসামির অনুপস্থিত তখন বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। সেই ক্ষেত্রে বলতেছে আসামির পক্ষে সরকারি খরচে একজন আইনজীবী নিয়োগ করা। এটা হচ্ছে বিজ্ঞ আদালতের দায়িত্ব এবং কর্তব্য। কথা কি বুঝছেন নাকি বোঝেন না? আমি একাই বুঝি কোন দি? এই বুঝতেছেন কথা? দিলার ভাই কেমন আছেন? আপনি নাকি ফোন দিছিলেন, আমি তো ফোন ধরতে পারেন, আপনার ব্যাগ দিলাম পরে ফোন ঢোকে না। এই কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? তাহলে আমরা কি পেলাম এখানে? পুলিশের দায় দায়িত্ব কি এবং আদালতের দায় দায়িত্ব কি? খুবই রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে কোনো আসামিকে আদালতে হাজির করার জন্য কোন কোন পরোয়ানা ইস্যু করা হয়, লেখো। তাহলে এই প্রশ্নটা অনেকেরই ভুল ধারণা বা ভুল বোঝে। সেটা হচ্ছে কোন কোন পরোয়ানা ইস্যু করা হয়। এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 68 থেকে 88 লেখা লাগবে এবং ওই 339 এর খ ধারাটাও আপনাকে লেখা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না বুঝলি নাই, আমি যতটুকু পারলাম বুঝলাম, পরে আবার বুঝিয়ে নেন, ঠিক আছে না? আস্তাগফিরুল্লাহ বিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 339 এর গ। এই ধারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যদি যারা পুরনো স্টুডেন্ট তারা বুঝবে। যেমন প্রতিটা আইনেরই কিন্তু মামলার নিষ্পত্তির সময়সীমা আছে, ঠিক আছে কিনা? অর্থাৎ একটা আদালতে একটা মামলা গেছে, এটা কিন্তু বছরকে বছর মানে দিনকে দিন পড়ে থাকবে এরকম কিন্তু কোনো নিয়ম নাই। কথা কি বুঝছেন? এখন কোন মামলা কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই কথা কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 339 এর গতে বলতেছে। তাহলে মামলা নিষ্পত্তির সময়সীমা কার্যবিধির কত ধারা? 339 এর গ। জোরে বলেন এমসিকিউ কত? 339 এর গতে মামলা নিষ্পত্তির সময়সীমা আপনাকে আলোচনা করতেছে। বলতেছে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পাওয়ার পরে তা নিষ্পত্তি করতে হবে আছে কতদিনের মধ্যে? আপনার এই আচ্ছা, ম্যাজিস্ট্রেট আদালতে নিষ্পত্তি করতে হবে আপনার 180 দিনের মধ্যে, নাকি? এবং দায়রা আদালতে নিষ্পত্তি করতে হবে আপনার 360 দিনের মধ্যে করতে হবে। এই দুটো এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তি করতে হচ্ছে আপনার 180 দিন, ঠিক আছে? এবং দায়রা আদালতে মামলা নিষ্পত্তি করবে হচ্ছে 360 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তি করতে হবে কতদিনের মধ্যে? বন্ধুরা, বলতে হচ্ছে আপনার 180 দিনের মধ্যে। দায়রা আদালতে মামলা নিষ্পত্তি করতে হবে কতদিনের মধ্যে? 360 দিনের মধ্যে। এখন এই সময়টা কখন থেকে শুরু হবে? বলতেছে যে এই সময়টা শুরু হবে হচ্ছে যখন বিজ্ঞ আদালত কি পাবে? মামলাটি হাতে পাবে, অর্থাৎ বিচারের জন্য ট্রায়ালের জন্য হাতে পাবে, তখন থেকেই বেসিক্যালি আপনাকে এই সময়টা আপনার শুরু হবে। তাহলে রিটেনের জন্য এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ আসবে ম্যাজিস্ট্রেট আদালতে কতদিনের মধ্যে শেষ করতে হবে? 180 দিন। দায়রা আদালতে কতদিনের মধ্যে শেষ করতে হবে? 360 দিন। অনেকের বইতে কিন্তু ভুল আছে, এটা 260 দিন লেখা, কিন্তু এটা হচ্ছে 360 দিন হবে দায়রা আদালতে। লিখে রাখো, কারেকশন করো। আচ্ছা, এরপরে বলতেছে যে যথাযথ সময়ের মধ্যে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে বলতেছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনার
মামলা নিষ্পত্তি না হয় সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত আসামিকে জামিন দিতে পারবে কিনা, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি একাধিক মোকদ্দমার আসামি হয় এবং বিচারের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়, তখন মোকদ্দমা বিচার সমাপ্তি করিবার জন্য নির্দিষ্ট সময় মেয়াদ কি করতে হবে, এমসিকিউ একসাথে গণনা করতে হবে এবং বলতেছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বিচার কার্যক্রম আপনাকে শেষ করতে হবে। এখন কোনো কারণে দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত, যে আদালতে বিচার চলতেছে, এই আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার কার্যক্রম করতে পারলো না, সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে বলতেছে যে অপরাধী যদি জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত হয়, সেই ক্ষেত্রে আপনার এই কি করতে পারবে, বলতেছে যে কারণ লিপিবদ্ধ করে আপনাকে ওই আসামিকে জামিনে মুক্তি দিতে পারবে। এই জন্যই দেখবেন যে অনেক সময় খুন মামলার আসামিও কিন্তু জামিন পাইয়ে যায়। আমরা ভাবি যে সে তো মার্ডার করে ফেলাইছে, তাহলে এটা জামিন হলো কিভাবে? জামিন বিভিন্ন কারণে একজন ব্যক্তির হতে পারে, কথা বুঝছেন? নির্দিষ্ট সময় বিচার শেষ করে জামিন হতে পারে, তারপর আছে মানবিক কারণে জামিন হতে পারে। সাল মেয়ে গুটিক খানিক মনে করে 10টা সাল মেয়ে তারা জামিন না দিলে সব না খেয়ে মরতেছে, এই কারণেও জামিন হতে পারে। অনেক সময় আদালতকে ভুল বুঝেও জামিন হতে পারে। পর্যাপ্ত পরিমাণ জামিনদার পাওয়া গেলে আদালত ইচ্ছে করলে জামিন দিতে পারে। হ্যাঁ, সে মুসলিকা দেশে যে আমি ভয়ভীতি দেখাবো না, আমি নির্দিষ্ট সময় হাজিরা দিবানি, আমার ছাড়ি দেন, এই কারণে জামিন হতে পারে। তারপর হচ্ছে আপনার এই নির্দিষ্ট সময় বিচার কার্যক্রম শেষ না করতে পারলে আসামি জামিন পেতে পারে। জামিনের বিভিন্ন আছে, কি বলা ওটা, কোটা আছে, কোটা না কি কয়, ক্ষেত্র আছে। যাই হোক, এটা পরে পরে জানবেন। এরপরে বলতেছে যে এই নির্দিষ্ট সময়ে যদি আপনি আসামির জামিন না দিতে পারেন, এই যে বিধানটা জামিন যে দেবেন, এই বিধানটা দণ্ডবিধির 400 বা 401 ধারার ক্ষেত্রে কিন্তু আপনার প্রযোজ্য হবে না। অর্থাৎ ওই যে ডাকাতদের দলভুক্ত হওয়া এবং চোরদের দলভুক্ত হওয়া, এই অপরাধে আপনি যদি অভিযুক্ত হন বা আপনার বিরুদ্ধে মামলা হয়, দণ্ডবিধি আইনের 400 বা 401 ধারায় আপনি যদি অভিযুক্ত হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিধানটা প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনার নির্দিষ্ট সময়ে যদি আপনার কি বিচার শেষ না হয়, তারপরেও কিন্তু আপনি জামিন পাবেন না। অর্থাৎ ওই ধারার ক্ষেত্রে কিন্তু ওই বিধানটা প্রযোজ্য হবে নয় কারণে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আচ্ছা, এরপরে বলতেছে যে আসামি জামিনে মুক্তি লাভের পর যদি পলাতক থাকে, তবে যতদিন পলাতক থাকবে সেই দিনগুলো গণনা করা কিন্তু যাবে নয়াকারে না। অর্থাৎ ওই যে আমরা জানলাম যে এই কয়দিনের মধ্যে বিচার শেষ করতে হবে, কিন্তু একজন আসামি জামিনে মুক্তি আছে, মুক্তি থেকে পলাতক রয়েছে, সে আত্মগোপন রয়েছে, সে হাজির হচ্ছে না, তাহলে যে কয়দিন পলাতক থাকবে ওই সময়গুলো কিন্তু এই দিনের মধ্যে কিন্তু কাউন্ট হবে না। কথা কি বলছেন? ওই সময়গুলো কিন্তু এই দিনের মধ্যে কাউন্ট হবে নয়াকারে না। অর্থাৎ দায়রা আদালতে 360 দিন, ম্যাজিস্ট্রেট আদালতে 180 দিন, এই দিনের মধ্যে কিন্তু কাউন্ট হবে না। কখন কাউন্ট হবে না? যখন আসামি আত্মগোপনে চলে যাবে, পলাতক, জামিনে যাইয়ে আত্মগোপন চলে গেছে, পলাতক হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বিধানটা প্রযোজ্য হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজন কইছে মোকদ্দমা কি? মোকদ্দমা আছে মামলা, মামলাও যা মোকদ্দমাও তা, ঠিক আছে কিনা? মামলাও যা মোকদ্দমা হচ্ছে তা। আচ্ছা, আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 340 ধারা। এই ধারাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পদোন্নতি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে যে ওই যে আমরা বলি যে আত্মপক্ষ সমর্থনমূলক সাক্ষ্য কাকে বলে, অথবা আসামি কখন সাক্ষ্য হতে পারে, শর্তগুলো কি কি, ফৌজদারি মামলায় আসামি কখন সাক্ষী হয়, ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও। তখন 339 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। এটা কিন্তু রিটেনে প্রশ্ন আসে। এটা আছে, এক কথায় আছে আপনার এলিবাইও আপনি ব্যবহার করতে পারেন, বা আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতিটাও আমরা অনেকের গাইডে ভুল লেখা যে আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি, সেটা 342, ওটা না ভাই, ওটা 342, ওটা হচ্ছে আসামির জবানবন্দি, ওটা আলাদা। কিন্তু আমরা মেইন বই পড়তেছি, মেইন মূল জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এলিবাই বা আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি বা আসামির জবানবন্দি, এই আসামির সাক্ষ্য, এটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের এই 340 ধারায় আপনাকে জানতে হবে। তাহলে এখানে বলতেছে যে আসামির সাক্ষ্যটা কি, আসামির সাক্ষ্য বা আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতিটা কি। বলা আছে যে মামলার বর্ণিত ঘটনার দিন ও তারিখে আসামি অন্যত্র ছিল, এই কারণে আসামি ঘটনার সাথে জড়িত না বা সম্পৃক্ত না, এ সংক্রান্তে যে সঠিক যুক্তি তর্ক বা সাক্ষ্য প্রমাণ বিজ্ঞ আদালতে হাজির করে, তাকেই আসামির কি বলা হয়, আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি বলা হয় তাকে, যা আমরা আসামির এলিবাই বলতে পারি। সাক্ষ্য আইনের 11, কার্যবিধির 340, হ্যাঁ, একই কথা। সঠিক ছাপাই সাক্ষী, এক কথায় ছাপাই সাক্ষ্য আমরা বলতে পারি। ছাপাই সাক্ষী 340, অনেকের গাইডে লেখা 342, এটা ভুল।
ছাপাই সাক্ষী 340, আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি 340, এলিবাই 340। মন থাকবে? তাহলে এখানে আমরা কি জানলাম? এখানে আমরা জানতেছি যে যাহার বিরুদ্ধে কার্যক্রম দায়ের করা হয়েছে তাহার আত্মপক্ষ সমর্থনমূলক করার অধিকার এবং সাক্ষী হওয়ার যোগ্যতা। আপনাদেরকে আমি একটা জিনিস বলছি যে পৃথিবীর সকল ব্যক্তি কিন্তু যোগ্য সাক্ষী। কি বলছি? পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী। আবাল বৃদ্ধ বনিতা, সাক্ষীর কোনো নির্দিষ্ট বয়স নেই, সাক্ষীর কোনো নির্দিষ্ট যোগ্যতা নেই। সাক্ষী পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী। যদি সে আদালতের প্রশ্ন বোঝে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে, সেই ব্যক্তি যোগ্য সাক্ষী হিসেবে বিবেচিত হবে। সাক্ষীর বয়স, সাক্ষী মোটা, সাক্ষী কালো, সাক্ষী ধলা, সাক্ষী ফর্সা, সাক্ষী নিম্ন বংশের লোক, এই কারণে সাক্ষীর যোগ্যতা ডিপেন্ড করে না। সাক্ষীর যোগ্যতা ডিপেন্ড করে কিসের উপর বন্ধুরা? সাক্ষী আদালতের প্রশ্ন বুঝতে পারতেছে কিনা, সঠিক যুক্তিসঙ্গত উত্তর দিতে পারতেছে কিনা, এইটার উপর হলো সাক্ষীর কি ডিপেন্ড করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এখানে বলতেছে যে ফৌজদারি আদালতে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি আদালতের আইন অনুসারে তার বিরুদ্ধে কার্যক্রম রুজু করা হয়েছে, অ্যাডভোকেট দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার তার থাকবে। অর্থাৎ সে নিজে আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি দিতে পারবে, অথবা একজন অ্যাডভোকেট দ্বারা সে তার আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি সে কিন্তু এখানে দিতে পারবে। কে পারবে? সাক্ষী পারবে। কোন সাক্ষী? যিনি মামলায় অভিযুক্ত হয়েছেন, মামলার একজন আসামি। কার মাধ্যমে পারবে? বলতেছে যে আপনার এই অ্যাডভোকেট দ্বারা সে তার আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকবে। ঠিক আছে কিনা? এখানে বলতেছে যে এই রূপ কার্যক্রম যার বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে সে কার্যবিধির 107, তারপরে 10, 11, 12, 36 এবং 552 ধারা অনুসারে কার্যক্রম রুজু করা হয়েছে, সে নিজেই উক্ত মামলার সাক্ষী হওয়ার প্রস্তাবনা দিতে পারবে। অর্থাৎ আমি শান্তিভঙ্গের কোনো অপরাধ করিনি, আমি কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটকায় রাখিনি, ঠিক আছে কিনা, বা আমি মানে এই যে ইয়া করছি, কি বলে ওটা, মানে জরুরি আদেশ ভঙ্গ করিনি। অর্থাৎ আমি যে একজন অপরাধী না, আমি আদালতকে বলার প্রস্তাবনা দেবো, স্যার আমি এই মামলায় সাক্ষী দেবো যে আমি অপরাধী না। আমি কেন অপরাধী না আমি আপনাকে বুঝাই দিচ্ছি। কে প্রস্তাবনা দেবে? নিজে প্রস্তাবনা দিতে পারে। অনন্য মামলার ক্ষেত্রে কার মাধ্যমে প্রস্তাবনা দেবে? একজন অ্যাডভোকেটের মাধ্যমে প্রস্তাবনা দেবে। কে প্রস্তাবনা দেবে? সাক্ষী প্রস্তাবনা দেবে। কয় ধারায় বলতিছে? 340 ধারায় আপনাকে এই কথা বলতিছে। এরপরে বলতিছে অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি আসামি পক্ষে সাক্ষ্য যোগ্য হইবে এবং তার বিরুদ্ধে বা তার সাথে একই বিচারে অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা চার্জ প্রমাণ করার জন্য শপথপূর্বক সাক্ষ্য দিতে পারবে। ভালো করে বুঝেন। মনে করেন একটা মামলায় আমি, রেজা, মেহেদি, মাহবুব, জব্বার, সলিম আসামি। তাহলে আমি তো বলবো যে আমি এই মামলায় অপরাধী না, ঠিক আছে। আমি কিন্তু বলতে পারি যে এই মামলায় সলিমুল্লাহ অপরাধী না, ঠিক আছে কিনা, যে স্যার এই অমকের বিরুদ্ধে যে মিথ্যা চার্জ গঠন করছেন সে তো আমার সাথেই ছিল, আমি তো অপরাধী না, আর এই মামলায় অমকও কিন্তু অপরাধী না। তাহলে নিজের আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতিও দেওয়া যাবে এবং অপর আসামিও যে অপরাধী না সেই বিবৃতিও আপনি কার্যবিধির 340 ধারায় দিতে পারবেন। কে পারবে? আসামি পারবে। কত ধারায় পারবে? 340 ধারায় পারবে। কখন পারবে? মামলার বিচার কার্যক্রম করার ক্ষেত্রে আসামি কি সে কিন্তু যোগ্য সাক্ষ্য। এখন বলা হচ্ছে যে এই সাক্ষী কি আসামি নিজে নিজে দেবে কিনা? না, এই সাক্ষী আসামি নিজে দিতে পারবে না। বলা হচ্ছে যে আসামিকে আদালতে আবেদন করতে হবে যে আমি এই মামলায় সাক্ষী দিতে চাই। এখন কথা হচ্ছে যে আবেদন করা ছাড়া কি সাক্ষীকে ডাকা হবে কিনা? না, কোনো আসামি যদি আদালতে সাক্ষী দিতে চায় অবশ্যই সে নিজে অথবা তার উকিলের মাধ্যমে কি করবে? আবেদন করবে যে আমি এই কি হচ্ছে, ব্যস্ত আজান দিচ্ছে, আচ্ছা কি বলতেছে যে আছে এই মামলা আছে আমি সাক্ষ্য দিতে চাই, ঠিক আছে কিনা। আদালতে আবেদন করা ছাড়া আপনাকে সাক্ষী কি করা যাবে না? তলব করা যাবে না। এখন কথা হচ্ছে যে কোনো কারণে সাক্ষী দিতে যদি আপনার কি হয়, বলা হচ্ছে যে আপনার এই ব্যর্থ হয়, বা আমি আবেদন করলাম যে আমি মামলায় সাক্ষী দেব, কিন্তু আমি সাক্ষী দিতে আমি গেলাম না বা সাক্ষী দিতে আমি আসলাম না, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই আসামি সম্পর্কে নতুন কোনো ধারণা করা যাবে না বা অনুমান করা যাবে না আসলে সে অপরাধী বা আসলে সে অপরাধী না, এই সম্পর্কে কি করা যাবে না? কোনো ধারণা করা যাবে নয়াকারে না। তাহলে বন্ধুরা 340 ধারাতে কি প্রশ্ন হতে পারে? 340 ধারা প্রশ্ন হতে পারে আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি বলতে কি বোঝায়? 340। আসামির সাক্ষ্য বলতে কি বোঝায়? 340। আর তারপর আছে আসামি যোগ্য সাক্ষী কখন? 340। সাক্ষ্য আইনের 118। আসামি সাক্ষ্য দিতে পারে কি কোন মাধ্যমে? উকিলের মাধ্যমে অথবা নিজে আবেদনের মাধ্যমে। নিজে দিতে পারে কোন ক্ষেত্রে? কার্যবিধির 107 ধারার অপরাধের ক্ষেত্রে, 552 ধারার অপরাধের ক্ষেত্রে,
কার্যবিধির 10, 11, 12 ধারার অধ্যায়ের অপরাধের ক্ষেত্রে ওই যে আপনার ওই যে জরুরি আদেশ অমান্য করা, তারপর আছে আপনার জমি জমা সংক্রান্ত বিরোধের বিষয় হলে, হ্যাঁ, এরপরে বলতেছে যে এই আসামি কি তার নিজের পক্ষে সাক্ষ্য দেবে? হ্যাঁ, নিজের পক্ষে সাক্ষ্য দিতে পারে। আর কার পক্ষে পারে? অপরাধের সাথে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের বিপক্ষে না পক্ষে দেবে? পক্ষে দেবে, যে সেও অপরাধী না। আর বিপক্ষে দেয় কখন? ওই রাজ সাক্ষীর ক্ষেত্রে বিপক্ষে সাক্ষ্য দেয়। কথা কি বুঝছেন? আজান দিচ্ছে, দাঁড়ান 1 মিনিট একটু ওয়েট করে, আজান দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। শোনা যায় কথা? কথা কি শোনা যাচ্ছে? তোমাদের একটা বদ অভ্যাস কি ভাই, পড়াতে গেলে খালি কন যে একটু কমাই পড়ান। আরে ভাই, আমরা একটু বেশি পড়ি, বেশি পড়বো, কার্যবিধি আমরা পরীক্ষার আগে কমসে কম 15 বার পড়বো, তাহলে এই জিনিসগুলো বারবার রিভিশন হবে, তাই না? মেট্রো হাউজিং যান না নাকি? ইনশাল্লাহ আসবো, আল্লাহ ভরসা। মেট্রো হাউজিং এই আল্লাহ যদি রিজিকে রাখে। জুমে ক্লাস নেওয়া ভালো নাকি ফেসবুক লাইভে ক্লাস নেওয়া ভালো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা এই 340 ধারাটা আমরা কিন্তু কিন্তু এভাবে শোনেন, আমি তো ভাই কোনো সময় ফাঁকি দিই না। আমি হচ্ছে মূলত এই যে জুমটা যে আমি কিনছি মানে নিছি, এই শালা ফোন ধরতেছে না, আর এই আইডি নষ্ট হয়েছে, ঠিকও করে দিচ্ছে না। কথা বুঝছেন? এই জন্য একটু ঝামেলা। আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে না, কম পড়ার কোনো মতেই কভার করা যাবে না। আচ্ছা, আমরা বেশিই পড়বো। আচ্ছা, তাহলে 340টা আমরা ইনশাল্লাহ এখানে বুঝে গেছি। 340 থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে কার্যবিধি আইন অনুসারে আপনার ছাপাই সাক্ষী বলতে কি বোঝায়, বা আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি বলতে কি বোঝায়, বা কার্যবিধি আইন অনুসারে সাক্ষীর যোগ্যতা কি। তাহলে সাক্ষীর যোগ্যতা 340, ঠিক আছে কিনা? কার্যবিধি আইন অনুসারে একজন আসামি কখন সাক্ষ্য দিতে পারে, একজন আসামি কি অপর আসামির পক্ষে সাক্ষ্য দিতে পারে। তুমি সারা জীবন শুনছো বিপক্ষে সাক্ষ্য দেয়, কার্যবিধি 337, 338, কিন্তু পক্ষেও সাক্ষ্য দিতে পারে যে স্যার আমার আসামি আমি তো অপরাধী না, আমার সাথে যে অমক অমকরে অপরাধী করছেন সেও অপরাধী না, এই সাক্ষ্য আসামি দিতে পারে। কয় ধারায়? কার্যবিধির 340 ধারায় কিন্তু আপনার এই ধরনের প্রশ্ন আপনার এখান থেকে আসতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 342 ধারায় চলে যাব, আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা। এই ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিটেনে প্রশ্ন আসছিল যে আসামির সাক্ষী এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য লেখো। কে পারবে? বলতে পারলে এখন তার পুরস্কার আছে 500 টাকা। আচ্ছা, 500 টাকা নেওয়ার দরকার নাই, বলার দরকার নাই, আমি কয়ে দিই। আসামির সাক্ষী এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য লেখো। গত বছর ইন্সপেক্টরশিপে আসছে, কথা বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ, যারা কনস্টেবল তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা আমরা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসামির সাক্ষ্য আছে ওই যে ছাপাই সাক্ষী, ঠিক আছে, 340, যেখানে বলতেছে আসামি নিজের অপরাধ এই ঘটনার বর্ণিত দিন তারিখের সময়ে আসামি অন্যত্র অবস্থান করেছিল মর্মে নিজেকে নির্দোষ প্রমাণ করে যে যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করে তাকে আসামির সাক্ষ্য বলে, ঠিক আছে কিনা? বা আসামির আত্মপক্ষ সমর্থনমূলক বিবৃতি বলে, যা কার্যবিধির 340 এবং সাক্ষ্য আইনের 11 ধারায় আপনাকে বর্ণনা করছে। আর আসামির জবানবন্দি কি? আসামির জবানবন্দি হচ্ছে কোনো মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করে যখন আদালতে সোপর্দ করা হয়, উক্ত মামলার বিচার কার্যক্রম সম্পর্কে বা উক্ত মামলা সম্পর্কে বিজ্ঞ আদালত বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যখন আসামি কোনো জিজ্ঞাসাবাদ করে, আসামি যে বিবৃতি প্রদান করে তাকে আসামির জবানবন্দি বলে। অনেকের ভুল ধারণা আসামির জবানবন্দি এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি মনে হয় এক জিনিস না। আসামির জবানবন্দি এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিন্তু এক জিনিস না। স্বীকারোক্তিমূলক জবানবন্দি হচ্ছে আসামির দোষ স্বীকার মুক্ত অর্থাৎ আসামি যে খুন করছে, আসামি যে অপরাধ করছে সেই বিবৃতি। আর আসামির শুধু জবানবন্দি হচ্ছে মামলার সম্পর্কে অবগত আছে আসামি, সেই বিষয়টা বিজ্ঞ আদালতকে বলবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ভালো করে বুঝেন। তাহলে এখানে 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 আমরা আসামির সাক্ষী এবং আসামির জবানবন্দির পার্থক্যটা নিরূপণ করব কিভাবে? তাহলে আসামির সাক্ষী হচ্ছে 340, আসামির জবানবন্দি 342। আসামির
সে আসামি নিজের পক্ষে দিতে পারে এবং সংশ্লিষ্ট অনন্য অপরাধীদের পক্ষেও দিতে পারে। আর আসামির জবানবন্দি কেবলমাত্র আসামি তার নিজের সম্পর্কে দেবে এবং মামলার সম্পর্কে সে অবগত করবে। আসামি সাক্ষ্য দিতে গেলে উকিলের মাধ্যমে তাকে দিতে হবে বা নিজে 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 দিতে পারবে। আর আসামির জবানবন্দি আদালতের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামি দিবে। আর একটা হচ্ছে কি যে আসামির জবানবন্দি যদি হচ্ছে আপনার এই ইয়ারে কি বলে ওটা আসামির জবানবন্দি যদি সে মানে দিতে যায় মানে আবেদন করে, পরবর্তীতে সে যদি আদালতে হাজির না হয়, এই সম্পর্কে কি করা যাবে না, আপনার কোনো অনুমান কিন্তু করা যাবে না। আর এই আসামির জবানবন্দি যদি আদালতের প্রশ্ন উত্তর যদি সে না দেয়, সেই ক্ষেত্রে আদালত তার সম্পর্কে ধারণা করতে পারে। এই হলো কার্যবিধির 340 এবং 342 ধারায় বেসিক্যালি আপনাকে এই কথা বলতেছে। আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি যে আসামির সাক্ষ্য যখন গ্রহণ করা হবে তখন আসামি কিন্তু শপথ বাক্য পাঠ করবে, আর আসামির জবানবন্দি যখন নেওয়া হবে তখন সে কিন্তু শপথ বাক্য পাঠ করবে, নয়াকারে না। অর্থাৎ আসামি সাক্ষী দিতে গেলে শপথ বাক্য পাঠ করে, বাট আসামির জবানবন্দি যদি যখন দেবে তখন সে কিন্তু শপথ বাক্য পাঠ। একজন কইছে তুফাইল আবরার 342 ক্লিয়ার না। তুফাইল আবরার, তুমি কি আমার ক্লাসের নতুন স্টুডেন্ট নাকি পুরন ভাই? 342 সহজ বাংলা লাভ করি, দুটি ওয়ার্ড বলবো। একটা হচ্ছে 342-এ বলতেছে আসামির জবানবন্দি। আসামির জবানবন্দিটা কিরকম? মনে করো হত্যা মামলায় আমি আবু সৈয়দরে ধরে নিয়ে গেছি, ঠিক আছে কিনা? আবু সাইদরে ধরে নিয়ে গেছি, ধরে নেওয়ার পরে আদালতে আমি হাজির করছি। হাজির করার পরে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করতে, আবু সাইদ তুমি হত্যা মামলায় কি কি জানো কও, তুমি কি কি জানো কও। এই যে কি কি জানো কও বা কি কি জানো বলো, এই সময় আসামি যে বিবৃতি দেয় এটাই হচ্ছে আসামির জবানবন্দি। আর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোনটা? আসামি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে নিজের অপরাধের কথা স্বীকার করে যে বিবৃতি প্রদান করবে কোনো প্রকার ভয়ভীতি প্রলোভন ছাড়া, সেটা হচ্ছে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আর স্রেফ আসামির জবানবন্দি হচ্ছে মামলা সম্পর্কে অবগত আছে এমন বিষয় যখন আদালতের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসামি বিজ্ঞ আদালতকে জানাবে যে স্যার এই ঘটনা ঘটছে, আমি এতটুকুই জানি, ঠিক আছে কিনা। এইটা হচ্ছে আসামির জবানবন্দি। আর এই আসামির জবানবন্দি আদালতের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই বিজ্ঞ আদালতে আসামি দেবে। আর আসামির জবানবন্দি নেওয়ার সময় আসামিকে কোনো প্রকার শপথ বাক্য পাঠ করানো যাবে নয়াকারে না। এই কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই? বুঝছেন? তাহলে আসামির জবানবন্দি 342 আর আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি কত? 164, 364। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আপনার নিজের দোষ স্বীকার করা হয়, কিন্তু শুধু জবানবন্দিতে দোষ স্বীকার নাও হতে পারে। যে কোনো একটা কথা কথি পারে, স্যার আমি তো হত্যা মামলা আসামি করা হয়েছে, ঠিক আছে, আমি তো ঘটনা ছিলাম না, বা আমি তো অমুক জায়গায় ছিলাম, আসি দিয়ে মারি ফেলাইছে, বা আমি ঘটনা জানতাম, আমি অমুক অমুককে জানাইছিলাম, বা এই বিষয়টা আমি জানি। অর্থাৎ মামলা সম্পর্কে সামগ্রিক যে কোনো বিষয় বিজ্ঞ আদালতকে জানানো, এটা হচ্ছে আসামির জবানবন্দি। কথা কি বুঝছেন নাকি বুঝেন না? তাহলে এত বোঝার দরকার নাই, প্রশ্ন যেটা আসবে সেটি ভালো করে শেখেন। সেটা হচ্ছে আসামির সাক্ষ্য এবং আসামির জবানবন্দির মধ্যে পার্থক্য লেখো। তুমি কয়জনরে পারে জিজ্ঞেস করে দেখো, কয়জন পারে এই প্রশ্নের উত্তর? বেশিরভাগ লোকই পারে না। এটা রিটেনে পরীক্ষা আসবে, অলরেডি একবার চলে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা, তাহলে আজকে আমরা অনেকগুলো ধারা পড়ে ফেললাম। আজকে আমরা রাজসাক্ষী পড়ছি, আসামির অনুপস্থিতিতে বিচার পড়ছি, আসামির সাক্ষ্য পড়ছি, আসামির জবানবন্দি পড়ছি। এখন আমরা দণ্ডবিধি পড়ব, দণ্ডবিধি, ঠিক আছে? আচ্ছা, কালকে আমাদের ক্লাস রাত 8টায়। কয়টায়? কালকে আমাদের ক্লাস রাত 8টায় ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা এখন দণ্ডবিধির ক্লাসে ঢুকবো। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। শোনেন, কোনো কাজে হয়তো আমার কথায় আপনি একটু উৎসাহ পাবেন, কোনো কাজে কোনো অজুহাত দেখাবেন না। আপনি যত আরামে থাকবেন তত আপনার র্যাঙ্ক পাইতে কষ্ট হবে। মানুষ, আল্লাহ পাক বলছে যে অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার মূল্যায়ন করো, এটা আসলে হাদিস বোধহয়। তো আমরা অনেক সময় দেখাই, মানে এক্সকিউজ দেখাই যে ভাই আমার তো অনেক ডিউটির চাপ, তারপর আছে আমি তো অমুক স্যারের সাথে আছি, আমি তো রিজার্ভে আছি, দিন রাত 24 ঘন্টা অফিসে থাকা লাগে, আমি তো পড়তে পারতেছি না, আমি তো থানার কম্পিউটার অপারেটর, কাজ করতে করতে ওসির বেশি কথা শোনা লাগে, সময় পাই না। এই আমি একটা আনঅফিসিয়াল কথা কই, কেউ কষ্ট নিয়েন না।
কোন স্যারের সাথে আছেন, কোথায় অপারেটর আছেন, কোন রিজার্ভে কাজ করেন, এইগুলো পুলিশের চাকরিতে জীবনে কোনো কাজে আপনার আসবে নয়াকারে না। আপনি একটা র্যাঙ্ক পাবেন, আপনার পদোন্নতি হবে, আপনি যদি এসপিবিওনও পোস্টিং হয়, এপিবিওনও পোস্টিং হয়, আপনি কিন্তু সাব ইন্সপেক্টর, আপনি কিন্তু এএসআই। কথা কি বুঝছেন? আবার যেন ভাবেন না যে আমি আবার অন্য কিছু বলে, এটা আপনাদের ভালোর জন্য বলছি। সরকারি কাজ যতটুকু করা তো অবশ্যই আপনি করবেন, কিন্তু ওইসব এক্সকিউজ দেখানো যাবে না যে আমি অমুক যা করি আমাকে তো, এগুলো করা যাবে নয়াকারে না। আপনাকে কথা হচ্ছে আপনাকে র্যাঙ্ক পাইতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার কথা কি ঠিক আছে কিনা ভাই? আবার ভাবতে পারো যে আমি তো ভালো জায়গায় আছি, স্যার আবার কি কথা বলো, না তুমি ভালো তো থাকতে পারো, কিন্তু ওইগুলো জীবনে কোনো কাজে আসে না। কথা বুঝছেন? ওইগুলো জীবনে কোনো কাজে আসে না। আপনি সাব ইন্সপেক্টর হন, আপনি এএসআই হন, ভালো এক জায়গায় আপনার এপিবিএনে পোস্টিং হোক, তাও আপনি কিন্তু দারোগা। কথা বুঝছেন? সুতরাং পড়তে হবে এবং কষ্ট করতে হবে, দেখবেন আল্লাহ পাক সহায় হবে। আপনার অবস্থান পরিবর্তন করার জন্য আপনি নিজেই যথেষ্ট। আপনার আমার অবস্থান পরিবর্তন করার জন্য আপনি নিজেই যথেষ্ট, আর কারো আপনার লাগে না। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন এবং যথাযথভাবে একটু পড়েন, কষ্ট করেন, দেখেন ভালো কিছু হবে। ঠিক আছে? কোনো দোহাই দেওয়া যাবে না যে আমি অমকের সাথে আছি, আমি রিজার্ভে চাকরি করি, আমি অমক অফিসে আছি, আমি অপারেটর। এগুলো শেষে দেখবেন সব জিরো, কিন্তু একটা র্যাঙ্ক পাবেন, এটাই আপনার ভবিষ্যৎ। ছেলে মেয়ে বিয়ে দিতে যাবেন, বাবা সাব ইন্সপেক্টর, মেয়ে বিয়ে দেবেন, বাবা সাব ইন্সপেক্টর, কোথাও যাবেন পরিচয় দেবেন, বাবা সাব ইন্সপেক্টর। অ্যাটলিস্ট এরকমও হয়, শোনেন, আমাদের মাইন্ড করেন না, 1 মিনিট সময় নেই। কয় মিনিট ক্লাসে আছে? কয় মিনিট? এর আল্লাহ, লাইন তো আবার কাটি যাবে। দণ্ডবিধি পড়াবো না? আচ্ছা, কালকে 8টায় দণ্ডবিধি পড়াবানি, সমস্যা নাই, কালকে 8টায় ক্লাস আবার ইনশাল্লাহ, কোনো ফাঁকি নাই। একটা কথা বলি, আমাদের পুলিশের চাকরিটা হচ্ছে এরকম, দেখবেন যে আপনি সাব ইন্সপেক্টর হয়ে গেছেন, আপনি ইন্সপেক্টর হয়ে গেছেন, যতই ক্লোজ ব্যাটসম্যান হোক, দেখবেন যে আপনার নিজের ব্যাটসম্যানই আপনার সামনে যেয়ে কথা বলতে একটু ইতস্তত বোধ করে, বা আপনি নিজের থেকে তাকে কিন্তু এড়িয়ে যাবেন। আহমেদ শরীফ, ঠিক আছে কিনা ভাই? নিজের কাছে কিন্তু খারাপ লাগে এটা। সুতরাং ভাবেন যে আমার রক্তের বন্ধু, আমার ভাই, একবার কলিজা জানে জিগার, না, যখন দেখবেন র্যাঙ্ক হয়ে গেছে, আপনার থেকে সেও ডিফারেন্স হয়ে যায়, বা আপনিও তাকে এড়িয়ে চলবেন। এটা কিন্তু বাস্তব কথা। সুতরাং আপনার ব্যাটসম্যান পারতেছে, বন্ধু পারতেছে, আপনিও কিন্তু পারবেন। ঠিক আছে? কোনো দোহাই দেওয়া যাবে না যে আমি পারবো না, আপনাকে পারতেই হবে। আজকে বাড়ির কাজ দেবো, বাড়ির কাজগুলো করে ফেলবেন। আর রিটেনে আমি এই প্রশ্ন দিয়ে দিচ্ছি, সবাই রিটেনে কাজ করবেন, পরে খাতায় লেখা জমা দেবেন, আর আমি নোটগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে? আর আমার কথা কাজে কেউ কষ্ট পাবেন না, আমি একবারে সোয়া সাপ কথা কই। কথা বুঝছেন? অনেকে ভাবতে পারে যে কি কয়, না কষ্ট পারে, তোমার কষ্ট দিচ্ছি তাহলে তুমি বোঝো, এই জন্যই বলতেছি। ঠিক আছে ভাই? ভালো অফিসে চাকরি, ভালো স্যারের সাথে থাকা, কম্পিউটার অপারেটরগিরি করা, এগুলো জীবনের শেষ বয়সে কোনো কাজেই আসে না, কিন্তু আপনাকে র্যাঙ্ক পাইতে হবে। এই র্যাঙ্কটাই আপনার ভবিষ্যৎ। ঠিক আছে? একবারে সাপ কথা, কোনো দোহাই দেওয়া যাবে না আমি অনেক বিজি, পড়ার সময় পাই না। না, তোমাকে এই তুমি যে মোবাইল চালাও, তাহলে মোবাইল চালানোর সময় কি তোমার সময় দেয়া লাগে? সময় অটো বের হয়ে, মোবাইল টিপতেছো টিপতেছো টিপতেছো, তাহলে তুমি যেটার গুরুত্ব মনে করবা সেটার সময় অটোমেটিক বের হয়ে যায়। আমি যদি মনে করি যে আমি 1 ঘন্টা পড়বো বা আধা ঘন্টা লেখবো, আল্লাহ পাক তোমাকে সময় অটোমেটিক বাইর করে দেবে। এটা ভুল ধারণা যে আমি সময় পাচ্ছি না, আমি লিখতে পারতেছি না। আমি ভুল ধারণা যে আমি আধা ঘন্টা পড়তে পারতে না। যখন তুমি এটাকে গুরুত্ব দিবা বা প্রায়োরিটি দিবা যে আমার দরকার এটা, তখন দেখবা কি সময় আল্লাহ পাক এমনি তোমাকে বাইর করে দেবে। কিন্তু এটা তোমাকে কাজে লাগাইতে হবে। যাক, আজকে অনেক কথা বললাম, কিন্তু ধারাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। সবাইকে ধন্যবাদ। আগামীকাল অবশ্যই অবশ্যই রাত 8টায় ক্লাস আছে, হ্যাঁ ইনশাল্লাহ। সবাই থাকবেন, ধন্যবাদ সবাইকে। এখন ডিউটি আছে আমার, আল্লাহ হাফেজ।